সাউন্ডে না স্যার। কোনো সমস্যা নেই। সো আমরা প্রথম দিন যে কাজগুলো করেছিলাম তা হচ্ছে আমরা একটা বেসিক ক্যালকুলেশনের বেশ কিছু বিষয় দেখেছিলাম। এটা কি দেখা হয়েছিল? হ্যাঁ এটা দেখছি স্যার। এটা দেখেছিলাম। এই জায়গাতে হচ্ছে না আমাদের এজের একটা ভ্যালিডেশন আছে, এটাকে আমরা দেখেছিলাম। এজের একটা ভ্যালিডেশন, এজের একটা ভ্যালিডেশন যেখানে কিনা মিনিমাম একটা কথা বলা থাকবে যে এত পর্যন্ত তারা সেখানে ইনপুট নেবে। ওই জায়গায় আমি করছিলাম বাট ভিডিওতে আছে কিনা দেখে নেই। So, আমি তাহলে একটু রিকল করি। ওকে, সো ওখানে যেটা বলা আছে যে এজের মধ্যে তারা বলতে পারে যে এজটা হচ্ছেন সর্বনিম্ন 10 সর্বোচ্চ 50 হবে। 10 থেকে 50 পর্যন্ত এজ হবে। সো তাহলে আমরা এখানে একটা ভ্যালিডেশন দেব সিলেক্ট করে ডেটা থেকে, ডেটা ভ্যালিডেশন খুব সহজেই। ডেটা ভ্যালিডেশন থেকে আমরা কি করব, যেখান থেকে আমরা ডেট সিলেক্ট করেছিলাম সেখান থেকে আমরা হোল নাম্বার সিলেক্ট করে দেব এবং ডাটা থেকে বিটুইনে মিনিমাম হচ্ছেন 10, ম্যাক্সিমাম 50 সিলেক্ট করে দিলেই কিন্তু এটা হয়ে যাবে। এখন যদি আমরা এখানে 9 লিখি, ইনপুট নেবে না। এই হচ্ছে কাজ, ছোট একটা কাজ মূলত। সো বেসিক ক্যালকুলেশন দেখা হয়েছেন, ইলেকট্রিসিটি বিল দেখা হয়েছে, যেখানে মিটার চার্জের কথা একটু জানালাম যে মিটার চার্জ ফিক্সড বাট মিনিমাম কন্ডিশন, তার মিনিমাম 1 ইউনিট তাকে ব্যবহার করতে হবে বা মিনিমাম তাকে ব্যবহার করতে হবে, এটা একটা কন্ডিশন থাকতে পারে। যেটা ওয়েজ শিট, এখানেও মোটামুটি সবই দেখানো হয়েছে। যেটা বলেছিলাম যে আমাদের এই বাম পাশে পিবিটা ফিক্সড আর হচ্ছেন বাকিগুলো নিউমেরিক ভ্যালু, এইটা আমাদের দেখানোটা হয়নি, আমরা আজকে দেখাতে চেয়েছি। সো এটা আমরা দেখাবো। আমরা স্যালারি শিটটা করিনি, আমরা মান্থলি বাজেট ট্র্যাকারটা করেছি। আমরা ওডিআই ম্যাচ স্কোরটা করিনি, রেজাল্ট শিট আসে না, ইনভয়েসও খুব একটা আসে না। সো আমরা যেটা করবো ওডিআই ম্যাচ স্কোরটা করব আর হচ্ছে আমরা একটা স্যালারি শিট করব। স্যালারি শিটটা এখন খুব বেশি পরিমাণে আসতেছে, সো এটা কমন। সো স্যালারি শিট এবং মান্থলি বাজেট ট্র্যাকার মোটামুটি একই ক্যাটাগরির। সো এইটা আমরা একটু করার চেষ্টা করব। তার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে ওয়েজ শিটের মধ্যেই যেটা আছে এমপ্লয়ি আইডি, বাম পাশে পিভিটা ফিক্সড থাকবে। করে এসএল নাম্বার, এমপ্লয়ি আইডি। ভাইয়া রেকর্ডিং হচ্ছে? আশা করি রেকর্ডিং হচ্ছে। জি, রেকর্ডিং হচ্ছে, সমস্যা নেই। সো আমরা হচ্ছেন এমপ্লয়ি আইডি করব, যেহেতু এটাই করব এটা আমরা বড় করে নেই তাহলে বুঝতে সুবিধা হবে। কি করব, আমরা হাইলাইট করে নিই। আমরা ওই লেখাটাই, যে লেখাটা আমাদের ডেটা ভ্যালিডেশনে যে লিখতে হয় সেটা আমরা এখানে একটু লিখে নিই। আমরা যেন প্রথমবার কি করেছিলাম, সমান অ্যান্ড লিখেছিলাম, ঠিক না? অ্যান্ডের পরে হচ্ছে আমরা লেন লিখেছিলাম, লেনের পরে এই সেল নাম্বারটা লিখেছিলাম, কমা কত ডিজিট হবে সেটা লিখেছিলাম, রাইট? জি স্যার। তারপর আমরা কাউন্ট ইফ লিখেছিলাম, তারপর আমরা রেঞ্জ লিখে দিয়েছিলাম, এটাকে আমরা লক করে দিয়েছিলাম, কমা দিয়ে একটা ক্রাইটেরিয়া লিখেছিলাম, ঠিক না? এবং লেস দ্যান 2 লিখেছিলাম। এতটুক পর্যন্ত আমাদের মোটামুটি সবারই ঠিক আছে। এতটুক পর্যন্ত কারো কোনো সমস্যা নাই তো? ওকে, এখন আমাদের কি কন্ডিশন,
কন্ডিশন হচ্ছেন আমাদের right. দেন একটা মিনিট ওকে। সো এখন আমাদের যেটা কন্ডিশন এতটুকু পর্যন্ত আছে, বাট পিবি 1 2 3 মনে করি 2 চলে আসছেন। আমাদের যে কন্ডিশন তা হচ্ছেন এই যে বাম পাশে পিবি এটা ফিক্সড থাকবে, পিবিটা ফিক্সড। এখানে অন্য কিছু লিখলে কেউ যেন না নেয়। এখানে যেমন 1 2 3 4 5 লিখলেও কিন্তু নিয়ে নিচ্ছে, বাট আমরা কি করব পিবিটা ফিক্সড করতে, মানে পিবি না বলে শুধু এন বলতে পারে, শুধু এ বলতে পারে। সেটা আমাদের একটু ক্যালকুলেশন করতে হবে। কি কি ক্যালকুলেশন করতে হবে আমরা এই জন্য আমরা যেহেতু প্রথমে আমরা রাইট সাইডের ভ্যালুগুলো করব, কি করব আমরা ইজ নাম্বার ব্যবহার করব। কি ব্যবহার করব না, ইজ নাম্বার, এরপর আমরা ভ্যালু হিসেবে আমরা কাকে দেখাবো, রাইট সাইডকে আমরা কার ভ্যালু, ইনার ভ্যালু কয়টা ডিজিট হবে, 3টা ডিজিট। যেহেতু আমাদের এখানে 1 2 3 বা 5টা সংখ্যার মধ্যে পিবি ফিক্সড রাখতে বলতে, তার মানে এখানে 3টা ডিজিট হবে। ওকে, জি 3টা ডিজিট। এরপর আমরা লেফট চালু করব, আবার বাম পাশে লেফটে কি হবে, এই সেল নাম্বারের কমা কয়টা ক্যারেক্টার হবে, 2টা ক্যারেক্টার, এবং সমান দিয়ে আমরা লিখে দেব পিবি। এতটুকু হচ্ছে আমাদের অতিরিক্ত লিখতে হবে। আবার বলছি, আমরা ইজ নাম্বার চালু করব যেহেতু আমাদের নাম্বারিং ভ্যালু, এবং সেটাকে ভ্যালু আকারে সেট করে দেব। রাইট সাইডে 3টা নিউমেরিক সংখ্যা আমরা নেব, 3টা নিউমেরিক। এখন যদি সেখানে শুধুমাত্র পি লেখা থাকে, বাকিগুলো নিউমেরিক, তাহলে কত হবে, 4 হবে তাহলে, এবং এখানে তাহলে 1 হবে। এটা কিন্তু আমাদের মানে মাথায় রাখতে হবে যে কয়টা ক্যারেক্টার আর কয়টা নিউমেরিক ভ্যালু। সো এটা অনুযায়ী আমরা এখানে লিখে দেব। এই কাজগুলো আমি লিখব, কোথায় লিখব, এটা আমরা এখানে না লিখে আমরা আমাদের যে সূত্রটা আছেন এই সূত্রের মধ্যেই মূলত লিখতে হবে। আমরা লেন করার পরেই আমরা ওই সূত্রটা লিখে ফেলব, তারপর আমরা আমাদের কাউন্টগুলো শেষ করব। তাহলে আমাদের মোট সূত্র কি দাঁড়ালো, অ্যান্ড লেন এতটুকু তো আছেই। এরপর আমরা ইজ নাম্বার দিয়েছি, যেমনটা করা তেমনটা করেছি, আরেকটা কমা দিয়ে তারপর আমরা কাউন্ট ইফ লিখেছি। তাহলে যদি হয় আমাদের, এখন আমরা যদি এটা নিতে চাই, এখন আমরা পি 1 2 3 4 5 দেখেন ফলস চলে আসছে, কিন্তু এখন কিন্তু আর সেটা নেয়নি। সো এই সূত্রটা যদি আমরা কি করি, ওই কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যে লিখে আসি, যে এইগুলো সিলেক্ট করব, ডেটা থেকে ডেটা ভ্যালিডেশনে যাব, সেখান থেকে আমরা কাস্টম রুলস এবং ওই ফর্মুলাটা লিখে ফেললাম। ওকে, এখন যদি আমরা এটা লিখতে চাই, এখন আর সেটা ইনপুট নেবে না। এখানে আমাকে পিবিটা লিখে দিতে হবে 1 2 3, শুধু পি লিখে দিলাম, এখন আর ইনপুট নেবে না, কারণ ওখানে পিবি লেখা ছিল। একটু জটিল, কিন্তু একটু যদি বুঝি তাহলে কিন্তু সেই জটিলটা আসলে জটিল থাকে না। বুঝতে পেরেছি? জি ভাই আমরা তাহলে এই সূত্রটা কি করব, আপনাদের গ্রুপে দিয়ে দিই। তাহলে যেন আমরা সেটা করতে পারি। পারা যাবে? জি স্যার
সো তাহলে আমাদের ওয়েজ শিটটাও মোটামুটি সব কিছু হয়ে গেল। এরপর আছে হচ্ছে আমাদের মান্থলি স্যালারি শিট, সবচাইতে সহজ একটা একদম বেসিক বেসিক যে ক্যালকুলেশন ছিল ওটার মতোই হচ্ছে স্যালারি শিটটা, খুবই সহজ একটা। দেখি কি কি আছেন এখানেও, কিন্তু ওই মান্থলি বাজেট ট্র্যাকারের মতো স্টেপ বাই স্টেপ সব কাজ করতে হবে, সবগুলো কাজই করতে হবে কি স্টেপ বাই স্টেপ। ওকে, সো এটা তাহলে আমরা শুরু করি। আমরা যেটা করব এটাকে একটু নিচে নিয়ে আসি, আর একটা শিট নেই। প্রথমে কি এমপ্লয়ি আইডি, বেসিক স্যালারি, অ্যালাউন্স, ট্যাক্স রেট আলাদা করে দিছে, ট্যাক্স অ্যামাউন্ট সেটা আলাদা করে দিছে। ভাইয়ের তো সব মুখস্থ হয়ে গেছে করতে করতে। কই না, আমি তো দেখে দেখে লিখতেছি। না, না না, এমনিতে নর্মালি বারবারই তো করানো হচ্ছে না। তো ওই রকম না, তাও এখন তো আমি খুব কম করাই, আর একজন অ্যাসিস্ট্যান্ট নিয়েছি আমি, সে এগুলো করাচ্ছে। আর কতকাল আমি করাবো বলেন? তা তো অবশ্যই। ওকে, মোটামুটি আমাদের কিন্তু এইগুলোই। এখানে কয়েকজন এটা লিখে ফেলি আমি। ভাইয়া এই যে একই লাইনের মধ্যে উপরে নিচে লেখা টানার জন্য যেন কিভাবে ইয়ে করতে হবে ওটা একটু দেখান। র্যাপ টেক্সট, এই যে এটা র্যাপ টেক্সট, র্যাপ টেক্সট যেটা, এটা ক্লিক করলে নিচে চলে যাবে। করে জেনারেলে পাশে বেসিক স্যালারি হচ্ছে ৬,০০০ টাকা, ৫,০০০ টাকা, ৪,০০০ টাকা, ভাইয়া একটু বাড়ায় দেন। ৩,০০০ টাকা, বললাম যখন ৮,০০০ টাকা দিয়ে দিলাম। এর টাকা এখন কিছুই হবে না। ১,০০০, ১,২০০, ১৫০০, ১,০০০, ৫০০। ট্যাক্স রেট কত? 10%, 15%, 20%, 10%, 15%। লোন ডিডাকশন কত টাকা? লোন আবার নেই আছেন 400 টাকা, 500 টাকা, 500 টাকা, 500 টাকা, 500 টাকা। এই হচ্ছে আমাদের এখানকার একটা টেমপ্লেট। এই টেমপ্লেটগুলো আবার, এই কাজগুলো আবার কি করেছেন, নিচে লিখে দিয়েছেন। তো আমরা একটু ফাঁকিবাজি করি, যে আমরা ট্রান্সপোজ করে ফেলি, তাহলে ওই লেখাগুলোই নিচে চলে আসবে, আমার বারবার আর লিখতে হবে না। কপি করে আমি জাস্ট নিয়ে আসলাম। বেসিক স্যালারি, অ্যালাউন্স, গ্রস স্যালারি, ট্যাক্স, লোন। তার মানে ট্যাক্স রেটটা এখানে নাই, আর যেন কোনটা ছিল, ও বেসিক স্যালারি, অ্যালাউন্স, গ্রস স্যালারি, তারপর ট্যাক্স অ্যামাউন্ট, মানে একটু একটু শাফল করা আছে আর কি। ওকে, তার মানে আমাদের কোশ্চেনে যেমনটা ছিল আমাদের মোটামুটি সাজিয়ে ফেলেছি। এখন একটু বড় করতে পারি যেন আমরা দেখতে একটু সুবিধা হয় আমাদের।
আর একটু বড় করি, আর একটু সুবিধা হবে। এবার আমরা আমাদের সাজেশনের মধ্যে চলে যাই। কি কি বলেছে? টাইপস আর অটোমেটিকলি প্লেস অন ক্যাটাগরি: বেসিক স্যালারি, অ্যালাউন্স, নেট স্যালারি আর ইনকাম। বেসিক, অ্যালাউন্স, নেট স্যালারি, ইনকাম অ্যান্ড অল আদার আর এক্সপেন্স। তার মানে আমাদের টাইপটা করতে হবে আগে। এখানে যে লেখা আছে টাইপ, সেই টাইপটাকে করতে হবে। বেসিক স্যালারি, অ্যালাউন্স, গ্রস স্যালারি আর হচ্ছে নেট স্যালারি। এটা তো লাগবে না। এই কয়েকটা হবে হচ্ছে ইনকাম। এখানে অটোমেটিক লিখে আসবে, কি লিখে আসবে? ইনকাম লিখে আসবে। সো আমরা তাহলে কি করতে পারি? সমান ইফ এই সেল নাম্বার যদি বেসিক স্যালারি হয়, তাহলে তাহলে কি লিখে আসবে? ইনকাম। আবার ইফ একই সেল নাম্বার যদি, যেগুলো আমাদের কোশ্চেনে বলে দিয়েছে আর কি, অ্যালাউন্স অ্যালাউন্স হয়, তাও ইনকাম। আবার ইফ একই সেল নাম্বার যদি নেট স্যালারি হয়, তাহলে লিখে আসবে ইনকাম। এখানে যদি আরও কোনোটা যদি বলে তাহলে আমরা সেগুলো লিখে দেব, না হলে এক্সপেন্স। যদি আরও কিছু বলে সেগুলো আমরা এখানে লিখে দিলেই অটোমেটিকলি চলে আসবে। তার মানে আমি বেসিক স্যালারি, অ্যালাউন্স আর নেট স্যালারিটা লিখেছি। দেখেন এই তিনটাই শুধুমাত্র ইনকাম আসছে, বাকিগুলো অটোমেটিক এক্সপেন্স চলে আসছে। এখানে একটা কালারিং করে দেওয়া আছে, কালারিংটা আমরা আমাদের মতো করে করে ফেলি, সুবিধা হবে। সো এখানে জাস্ট একটা ইফ কন্ডিশন, পারা যাবে না ইফ কন্ডিশনটা? জি। শুধুমাত্র ছোট্ট একটা ইফ কন্ডিশন যে এই পাশে যা থাকবে এটার অনুযায়ী এখানে লিখে আসবে। সো এগুলোকে যদি কালারিং করতে বলে, আমরা তো কালারিং করা অলরেডি পারি। কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট সেল রুলস, টেক্সট দ্যাট কন্টেইন, এখানে আমরা লিখে দিলাম ইনকাম এবং এটাকে আমরা গ্রিন কালার করে দিলাম, শেষ। আবার যদি অন্য কালার করতে বলে আমরা অন্য কালারও কিন্তু করে ফেলতে পারবো, তাই না? তার মানে আমাদের কিন্তু প্রথম কন্ডিশনটা খুবই সহজ। আমাদের বাকি যে কাজগুলো আছে সেইগুলো আগে করে আসি। যে আমাদের ট্যাক্স অ্যামাউন্ট কত টাকা, সো টোটাল স্যালারি গুণ ট্যাক্স রেট এবং পার্সেন্ট, তাহলে হয়ে গেল আমার ট্যাক্স অ্যামাউন্ট। কত টাকা করে ট্যাক্স কাটবে সেটা এখানে বলা আছে। তার স্যালারির ওপর কত পার্সেন্ট ট্যাক্স, এইটাই কিন্তু আমাদের ট্যাক্স রেট। হ্যাঁ, এটাই হচ্ছে ট্যাক্স রেট এবং ট্যাক্স রেট অনুযায়ী ট্যাক্স অ্যামাউন্টটা চলে আসছে। তাহলে টোটাল কত টাকা ডিডাকশন হলো? টোটাল ডিডাকশন না, এটা কি লোড ডিডাকশন। লোড না? দেখো আর আমার এখানে কি লোন ডিডাকশন, লোন লোন। এই অ্যামাউন্টটা ওখানে চলে গেছে। লোন ডিডাকশন, তাহলে টোটাল কত টাকা হলো ডিডাকশন? ট্যাক্স অ্যামাউন্ট যোগ লোন, তাহলে টোটাল ডিডাকশন হচ্ছে না এত টাকা, ঠিক না? গ্রস স্যালারি হচ্ছেন বেসিক স্যালারি যোগ হচ্ছে অ্যালাউন্স, এটা তাহলে আমার গ্রস স্যালারি। তাহলে নেট স্যালারি কত টাকা পাইলাম আমি? গ্রস স্যালারি মাইনাস ডিডাকশন, ঠিক না? ঠিক আছে কি আমার হিসাব, নাকি কোনো কোথাও কোনো ঝামেলা আছে? ভাই আর একটু
প্রশ্নটা একটু দেখে বোঝালে আরো ভালো হবে। প্রশ্নে তো এগুলা কিছু লেখা নাই, প্রশ্নে তো এগুলো কিছু নাই লেখা। বের করতে বলছে যা যা, সেগুলো আমরা শুধুমাত্র একটা একটা করে বের করব। আমাকে বের করতে বলছে হচ্ছেন নেট স্যালারি, বের করতে বলছে টোটাল ডিডাকশন, ট্যাক্স অ্যামাউন্ট। সো তাহলে বেসিক স্যালারি থেকে ট্যাক্স রেট বলে দিয়েছে, ট্যাক্স অ্যামাউন্ট আমরা বের করতে পারবো। বের করতে বলছে টোটাল ডিডাকশন। ডিডাকশন বলতে কোনটা কোনটা আমাদের কর্তন হবে, কোনটা কোনটা ট্যাক্সটা কর্তন হবে, লোনটা কর্তন হবে। সো এটা আমরা যোগ করে দিছি টোটাল ডিডাকশন হিসেবে। ওকে, জি। গ্রস স্যালারি বলতে কোনটা বোঝায়? গ্রস স্যালারি বলতে যেটা বোঝায় তা হচ্ছে কত টাকা আসছে, কত টাকা আসছে, আসার মতো টাকা কোনটা কোনটা, বেসিক স্যালারিটা আর অ্যালাউন্স, এটাই তো টাকা আসছে। আর তো কিছু টাকা, কোনো টাকা কি আসছে আরো? এগুলো কোনো কিছু কি আসছে? জি। আসেনি তো কিছুই, এগুলো কোনো কিছু টাকাটা আসেনি, আসছে হচ্ছে শুধুমাত্র বেসিক স্যালারি এবং অ্যালাউন্স। ওটাই হচ্ছে আমরা যোগ করে দিয়েছি গ্রস স্যালারি হিসেবে। এরপর হচ্ছে নেট স্যালারি, কত টাকা আসছে, কত টাকা ডিডাকশন হয়েছে, এতটুকুই। এই জায়গাতে আবার যেটা করেছি, গ্রস থেকে টোটাল ডিডাকশন। এই জায়গাতে যেটা করেছি সেটা সবগুলো শুধুমাত্র যোগ করে দিছি, এই দিকে যোগ, আর কিচ্ছু না। কি কি করেছি আমরা? বেসিক স্যালারি, সর্বমোট কত টাকা বেসিক স্যালারি হয়েছেন, সর্বমোট কত টাকা বেসিক স্যালারি, সর্বমোট কত টাকা অ্যালাউন্স আছেন। ওকে, তারপর হচ্ছেন গ্রস স্যালারি, সর্বমোট কত টাকার গ্রস স্যালারি হয়েছে আমার, এই যেখানে গ্রস স্যালারি। এরপরে ট্যাক্স অ্যামাউন্ট, লোন ডিডাকশন, ট্যাক্স অ্যামাউন্ট, লোন ডিডাকশন, জাস্ট যোগ করা, এগুলো তো আমরা পারি। টোটাল ডিডাকশনও আমরা এখানে অলরেডি আছে আমাদের, এবং নেট স্যালারি। শুধুমাত্র আমাদের যোগ করা, এটাতে বেশি কিন্তু কোনো কিছু নাই এখানে। ওকে, এটা যোগ করতে কোনো ঝামেলা হবে? না। এখন কথা হচ্ছে এই জায়গাতে বাজেট রেঞ্জ বলে দিছে। বাজেট রেঞ্জে বলেছে যে আমার বেসিক স্যালারি, কি কি বলেছে যেন বাজেট রেঞ্জে? বাজেট রেঞ্জ হচ্ছে ট্যাক্স অ্যামাউন্ট যেটা, সেটা বেসিক স্যালারি 10% বেশি হয় তাহলে ওভার ডিডাক্ট। তাহলে ওভার ডিডাক্ট, আর যদি 10% কম হয় তাহলে ইন রেঞ্জ ডিডাক্ট। ডিডাক্ট যে করবে সেটা আসলে বেশি হয়ে যাবে। সব এখানে তাহলে ইফ কন্ডিশন বলে দিতে পারি, ইফ এটা ওই মান্থলি বাজেট ট্রেসারের মতো। মান্থলি বাজেট ট্র্যাকারের মতোই, ঠিক না? হুম। লজিক্যাল টেস্ট কত হবে তাহলে? এত 10% না, ট্যাক্স অ্যামাউন্ট, এটা যেন কেমন হবে? into 10%। বলেন বলেন বলেন। আমরা বলে দিতে পারি যে যদি এইটা লেস দেন আমার হচ্ছে এইটা
গুণ 10%, তাহলে হচ্ছেন ওভার ডিডাক্ট। তাহলে ইন রেঞ্জ ডিডাক্ট। দেখি আসলে আসে কিনা, আমি তো লিখলাম তো রেঞ্জ ডিডাক্ট, ওভার ডিডাক্ট কিছু আসবে কি তাই? ও বেশি, এর চাইতে 10% বেশি হয়ে গেছে গা। সূত্রটা আমি কি লিখেছি, আমার এই সেল নাম্বারটা ট্যাক্স অ্যামাউন্টটা ইজ গ্রেটার দেন এই সেল নাম্বার গুণ এর 10%। যদি এই অ্যামাউন্টটা এর 10%-এর বেশি হয় তাহলে সেটা ওভার ডিডাক্ট হবে, আর যদি না হয় তাহলে তো ইন রেঞ্জ হবে। একদম সহজভাবেই একটা লজিক হিসেবে বুঝিয়ে দেওয়া হয়েছে। যদি কোনো কনফিউশন থাকে আমি এটা আপনাদের গ্রুপেও দিয়ে দিচ্ছি। বলুন এতটুকুনে কারো কোনো প্রকার কনফিউশন আছে কিনা? না। না স্যার। এখন একটা কমন কথা, এতক্ষণ এতদিন বা গতকালকে আজকে যা যা দেখেছি সকল বিষয় এখনকার কাজগুলো কমন থাকবে। কি কি? এইটাকে আপনি আরেকটা কপি করবেন। তো এখানে রাইট বাটনে ক্লিক করে, শিটে রাইট বাটনে ক্লিক করে মুভ অর কপি, ক্রিয়েট এ কপি, মুভ টু ইন্ড। ওকে, তাহলে এই ফাইলটা আরেকটা কপি হয়ে গেল। এখানে একটা নাম দেবে, মনে করে লেখা আছে এনএসডিএ। সো ডাবল ক্লিক করলে কিন্তু এখানে লেখা যায়, এটা আমরা জানি। ডাবল ক্লিক করলেই লেখার অপশন চলে আসে, এবং আমরা চাইলে কিন্তু এটার রাইট বাটনে ক্লিক করে এই ট্যাবের আলাদা আলাদা কালারও দিয়ে দিতে পারি, ঠিক না? এগুলো কিন্তু আলাদা আলাদা করে কালারও দিয়ে দিতে পারি, সহজে যেন আমরা বুঝতে পারি। জানতাম না। সো এইটা এখানে হচ্ছে না, আমাকে আবার ফিল্টার করতে বলতে পারে, এইটাতে ফিল্টার করবে, যে কোনো একটা এমপ্লয়ির ফিল্টার করতে বলো। সো আমরা তাহলে এখান থেকে আমরা ফিল্টারে ক্লিক করব, শর্ট অ্যান্ড ফিল্টার। এখান থেকে ফিল্টার আছে আমাদের, ফিল্টারে যে কোনো একজন এমপ্লয়ির তথ্য যেন আমরা দেখতে পারি, মনে করি 125, তাহলে শুধুমাত্র তার তথ্যটা চলে আসবে এখানে। তো আমরা এটা করব, কপি করে আরেকটা কপিতে নিয়ে যে কোনো একটা ফিল্টার করে রাখবো। যদি অ্যাসেসর কিছু বলবো যে দেখেন আমার ফিল্টার করা আছে। এই যে শিটটা, যেটা মেইন শিট, এই শিটটাকে সে কপি হচ্ছেন পাসওয়ার্ড দিয়ে আটকে রাখতে বলবে, যেন কেউ এডিট করতে না পারে। পাসওয়ার্ড দিয়ে আটকে রাখা। আমরা এটার উপরে রাইট বাটনে ক্লিক করে আমরা প্রোটেক্ট শিট আছে, প্রোটেক্ট শিট, এখন আমরা যে কোনো একটা পাসওয়ার্ড দিই, পাসওয়ার্ডটাও কোশ্চেনে বলা থাকবে। কোশ্চেন কিন্তু অবশ্যই পড়তে হবে। এটা প্রথম পেজেই থাকবে, দ্যাট মিনস জব শিটের মধ্যেই থাকবে, লেখা থাকবে হচ্ছেন জব শিট এবং স্পেসিফিকেশন শিট, দুইটা জায়গাতে লেখা থাকে। সো এটা জব শিটের মধ্যে লেখা থাকবে। এখন দেখেন আমি যদি কিছু লিখতে চাই এখন আর লেখা যাবে না, কারণ এটা আমার পাসওয়ার্ড দিয়ে আটকানো হয়ে গেছে। আপনি যখন কাজ করবেন কোশ্চেন দেখে পাসওয়ার্ড দিয়ে আটকে রাখবেন, কোনো সমস্যা নাই। কিন্তু যখন কিনা আবার এই অ্যাসেসর দেখতে চাইবে, তখন যদি সে এগুলো চেঞ্জ করে না দেখতে পারে, তখন আবার আপনার মনে হবে যে একটু আগে কাজ করলাম, এখন এটা কাজ করতেছে না কেন। সো এরকম যেন ইস্যু না হয়, তখন মাথায় রাখতে হবে এটা আমি লক করে রাখছিলাম, পাসওয়ার্ড দিয়ে আটকে রেখেছিলাম। তখন আবার আমরা আনপ্রোটেক্ট করে পাসওয়ার্ডগুলো আমরা ছাড়িয়ে দেব, তাহলে সেখানে আবার বিভিন্ন কিছু লেখা যাবে। ওকে, এই ফাইলটাকে আপনাকে বিভিন্ন ফরম্যাটে সেভ করতে বলবে। প্রথমত সেভ করতে বলবে এটাকে একটা পিডিএফে সেভ করতে হবে।
এটাকে একটা পিডিএফে সেভ করতে হবে। সো আমরা তো সেভ থেকে সেভ অ্যাজ, ফাইল থেকে সেভ অ্যাজ থেকে আমরা পিডিএফ সেভ করতে পারবোই। এটা তো আমাদের জন্য খুবই সহজ একটা কাজ। এখান থেকে আমরা পিডিএফ সেভ করে দিলাম। ওই So, এই ফাইলটার নাম কি হবে সেটাও কিন্তু তারা আমাকে বলে দেবে। সো এটা পিডিএফে তাহলে আমরা সেভ করে ফেললাম, ভালো হলো। এটাকে তারা আরেকটা যেটা করতে বলো সেটা হচ্ছে সিএসভিতে সেভ করতে হবে। ফাইল থেকে সিএসভি, কি বলবে, সিএসভি কমা ডিলিমিটেড, সিএসভি ফরম্যাট। আমি ভিন্ন ভিন্ন ফরম্যাটে সেভ করতে পারি কিনা সেটা তারা দেখতে চাইবে। ওকে, সো এই কথাগুলোই আমাদের এখানে বলা আছেন, আমাদের যে সাজেশন সেখানে বলা আছে অলরেডি, যেটাকে কপি করতে হবে, এটাকে কয়েকটা ফাইলে সেভ করতে, ভেরিয়াস ফরম্যাটে সেভ করতে হবে, পাসওয়ার্ড প্রোটেক্ট করতে হবে। এবং এই 3টা কাজ 3, 4, 5 সবগুলোতেই আছে আসলে। আমি যে ফরম্যাটই করি না কেন, যে স্যাম্পলই করি না কেন, সবগুলোতে আমরা একবার করে প্র্যাকটিস করে ফেলবো। স্যালারি শিটটাকে বেশি কঠিন মনে হয়েছে? এখন এইটুকু থেকে আমাদের এই ভিলুকআপটা আমরা করতে তো পারবোই। জি। বেসিক স্যালারি সিলেক্ট করলে এটা চলে আসবে অটোমেটিকলি, নেট স্যালারি সিলেক্ট করলে এটা চলে আসবে। সো এটা তাহলে আমরা আর দেখাচ্ছি না, আমরা সরাসরি চলে যাব কিসে, ওডিআই ম্যাচ স্কোর। এটা সবই কমন, মানে সবই সহজ, শেষের দিকে একটু ঝামেলা আছে, প্লেয়ার অফ দ্য সিরিজ আর হচ্ছেন রেটিংয়ে, যে বাকিগুলো যোগ বিয়োগ করা ছাড়া কিচ্ছু নাই। সো এটা করার জন্য এটা ওডিআই ম্যাচ, এসএল নাম্বার, জার্সি নাম্বার, নাম, রান, উইকেট। আমরা এগুলোকে যদি আমরা মার্জ করে দিই তাহলে না দেখতে এটার মতোই হবে। সো উইকেট এবং রান মার্জ করে এটা লিখে দিলাম ফার্স্ট ম্যাচ। ওই ভুল হয়েছে, এইটা হবে রান উইকেট, রান উইকেট, সেকেন্ড ম্যাচ, থার্ড ম্যাচ। তারপরে এগুলোকে আমরা দেখতে যেন সুন্দর দেখা যায় ওইটার মতো করে আমরা কি করব, সো এই নামগুলো আমরা একটু লিখে ফেলি জাস্ট। তামিম, লিটন, মিরাজ, কে কে যেন আছে নামে, শান্ত, মুশফিক, সাকিব আল হাসান, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, সাইফুদ্দিন, তাসকিন, মাশরাফি, মুস্তাফিজ,
ওকে, আমরা কয়েকজন খেলোয়াড়ের নাম লিখেছি জাস্ট, তাছাড়া কোনো কিছু করিনি। এখন আমরা এটা বড় করে ফেলি, আমাদের আর ওইটার দরকার নেই। আমরা এগুলোকে মার্জ করে ফেলি, সুবিধা হবে তাহলে দেখতে, সুবিধা হবে। রেটিং যোগ করে নেই, কারণ বাঙালি বেশি রান যেন আবার না নিতে পারে। মনে করি তামিম নিচে 50, লিটন নিচে 20, মিরাজ নিচে 30, শান্ত নিচে 25, মুশফিক নিচে 56, সাকিব নিচে 65, মাহমুদুল্লাহ নিচে 20, মুস্তাফিজ নিচে 5, মাশরাফি নিচে 5, সাইফুদ্দিন রান নেয়, তাসকিন রান নেয়। 276 রান বাংলাদেশের মোটামুটি এরকমই রান নেয় নাকি? এটা বেশি হয়ে গেছে স্যার। বেশি হয়ে গেছে গা। মুস্তাফিজ উইকেট নিচে 2টা, মাশরাফি নিচে 3টা, সাইফুদ্দিন নিচে 1টা, তাসকিন নিচে 2টা, 8টা উইকেট। আর কেউ নেবে? সাকিব নিচে 3টা। ভালো। 30, 20, 35, 40, 50, 10, 20, 20, 25, 10, 10। মিরাজের বানান ভুলে গেছে গা। মিরাজ উইকেট পাইছে এবার 2টা, সাকিব পাইছে 2টা, মাহমুদুল্লাহ পাইছে 1টা, মুস্তাফিজ পাইছে 2টা, মাশরাফি পাইছে 2টা, সাইফুদ্দিন পাইছে 1টা। ও উইকেট তো 10টা করে উইকেট না? এগুলো জাস্ট আনুমানিক হারে বসাচ্ছি তো, যার কারণে কিন্তু আমি এটা যোগ করে নিছি। সেটা আপনারা একটু বুঝিয়ে নিন, তাই হবে। হ্যাঁ, মনে করি যে এটা হচ্ছে আমাদের 3টা ম্যাচের স্কোর। এগুলো আমাদের কোশ্চেনে বলা থাকবে, তাই এতটুকুনে আমরা তেমন কোনো কিছু আসলে কথাবার্তা বলি নাই। কথা হচ্ছে টোটাল রান বের করতে হবে। আমরা টোটাল রান বের করতে পারি না। সমান সাম এই রান যোগ এই রান যোগ এই রান, আমরা টোটাল রান বের করতে পারি। এতটুকুতে কারো কোনো কনফিউশন আছে টোটাল রানে? না স্যার। এখন আমরা সাজেশনে যাই। সাজেশনে বলছে যে ক্যালকুলেট করতে বলছে, কোনো সমস্যা নেই। কনসিডার 20 রান ফর ইচ উইকেট অ্যান্ড অ্যাড টু টোটাল রান। তার মানে টোটাল রানের মধ্যে আবার অ্যাড করতে হবে কোনটা? উইকেট যে পাইছে, এবং প্রত্যেকটা উইকেটের জন্য 20 রান করে তারা যোগ করতে বলছে। প্রত্যেকটা উইকেটের জন্য তারা 20 রান করে যোগ করতে বলছে। এটা যদি আলাদা একটা সেল নেওয়া থাকতো, খুবই সহজে আমরা করে ফেলতে পারতাম। বাট আলাদা সেল নেওয়ার কথা বলা নাই, এটা টোটাল রানের মধ্যে যোগ করতে বলছে। তাহলে আমরা কী করবো? আমাদের যে সূত্র সেটা লেখা শেষ করে আমরা একটা যোগ দেব, আবার ব্র্যাকেট দিয়ে F3 যোগ G3 যোগ এটা হতো I3। তার মানে আমার টোটাল যে কটা উইকেট ছিল সেই উইকেটগুলো আমরা যোগ করেছি গুণ 20 রান, যেহেতু প্রত্যেকটা সাথে 20 রান করে গুণ হবে। এটা লিখলে কি হবে, নাকি আর কিছু করতে হবে? তো এইটা তাহলে আলাদা যোগ হবে, এইটা আলাদা যোগ হবে, যোগ হয়ে এর সাথে গুণ হবে, কারণ এটা তো আলাদার ভাগ বা অন্য কিছু করা হয় নাই, ঠিক না? এখন দেখতে পাবো যে এই দেখেন এখানে কত ছিল, 30, 30,
35 কই 30 35 আর 24 এটা যোগ করলে কত হয় 30 30 60 আর হচ্ছে 20 80 80 মানে 89 রান হয় 89 রানের সাথে হচ্ছেন এখানকার 40 এখানে 50 যোগ হয়েছে টোটাল তাহলে 149 হয়ে গেছে বুঝতে পারছি কি এই যোগটা জি স্যার মানে অ্যাভারেজ রান তো আমরা বের করতে পারি অ্যাভারেজে কি হবে এইটারে ভাগ 3 দেওয়া ভাগ করলে হয়ে যাবে অ্যাভারেজে সে কত পাইলো আর তেমন কিছু করা লাগে না এখন হচ্ছেন প্লেয়ার অফ দ্য সিরিজ এইটাতে হচ্ছেন একটু ঝামেলা করতে হবে আমাকে প্লেয়ার অফ দ্য সিরিজ এইটাতে কি আসলে এটাতে যেটা তা হচ্ছেন আপনার সর্বোচ্চ যে রান করেছে তার নামটা এখানে দেখা যাবে সর্বোচ্চ যে রান করেছে তার নাম এখানে দেখা যাবে সেই হবে প্লেয়ার অফ দ্য সিরিজ এখানে সর্বোচ্চ রান কে করেছে 245 ওই সাকিব আল হাসানের নামটা তাহলে এখানে চলে আসবে তাহলে আমাদের এখানে কোনটা করতে হবে ভি লুকআপ কিন্তু আমরা জানি যে ভি লুকআপ সবসময় ভার্টিক্যালি ডাটাকে খুঁজে বের করে আমাদের তো এখান থেকে খুঁজে বের করতে হবে এইটা সেখানে আমাকে রিভার্স লুকআপ ব্যবহার করতে হবে যেখানে ইন্ডেক্স এবং ম্যাচ দুইটার সমন্বয়ে রিভার্স লুকআপ করতে হয় তো আমরা ওই কাজটা না করে আমরা যেটা করব তা হচ্ছে টোটাল রানটা আমরা এখানে নিয়ে নিলাম আর হচ্ছে নামগুলোকে আমরা এখানে নিয়ে নিলাম এই টোটাল রানে শুধুমাত্র একটা সমান চিহ্ন দিয়ে এইটাকে লিংক করে দিলাম নাম যেহেতু ফিক্সড সো এই পাশে যদি কোনো কিছু চেঞ্জ করি মনে করি শান্ত একটা উইকেট পাইছে পেতে পারে এখানে 130 আসছে এখানেও সেই 130টা কিন্তু চলে আসছেন আমরা এটা কি করেছি একটা হেল্পার টেবিল নিয়েছি আমরা কালকে হেল্পার টেবিল নেওয়া দেখেছিলাম না একবার ওইরকম একটা হেল্পার টেবিল নিয়েছি এখন আমরা এখানে তাহলে সমান ভি লুকআপ ব্যবহার করতে পারবো ভি লুকআপ এক্ষেত্রে আমার লুকআপ ভ্যালু কোনটা হবে লুকআপ ভ্যালু হবে এখান থেকে যেটা ম্যাক্সিমাম ভ্যালু ওটা আমরা লিখে দিলাম তাহলে ম্যাক্স এই সেল নাম্বারগুলো তার মানে এইগুলো হচ্ছে আমাদের লুকআপ ভ্যালু কমা দিয়ে টেবিল অ্যারে আমার এই পুরো টেবিলটা কমা এই টেবিলে কত নাম্বার কলামের ডাটা দেখবো আমি 2 নাম্বার কলাম কমা 0 ব্র্যাকেট শেষ ইন্টার দেখেন সাকিবের নামটা চলে আসছে এইগুলোকে যদি একটা অ্যাঙ্গেল করতে চাই এই যেখানে আমাদের টেক্সট ওরিয়েন্টেশন আছে যদি অন্য কেউ আরও বেশি রান কাছাকাছি রান কে আছেন মনে করে মাশরাফি এখানে 100 রান নিয়ে ফেলছে তাহলে 250 হয়ে গেছে মাশরাফির নামটা অটো চলে আসছে ওকে মনে করি যে আর আছে কে মিরাজ এখানে 100 রান নিছে তাহলে হয়ে গেছে 219 হয় না এখানেও 100 নিছে 284 এখানে উইকেট পেয়েছে 3টা 304 এই যে মিরাজের নাম চলে আসছেন এটা চেঞ্জ হওয়ার সাথে সাথে এটাও চেঞ্জ হচ্ছে অটোমেটিক কারণ এখান থেকে কোনো প্রকার সূত্র বসায়নি শুধুমাত্র লিঙ্ক করে দিচ্ছি সমান চিহ্ন দিয়ে ওই সেল নাম্বারটা দেখিয়ে দিছি এবং এখান থেকে আমার প্লেয়ার অফ দ্য সিরিজটা অটোমেটিকলি চলে আসতেছে কোনো কনফিউশন আছে না স্যার আর এরপর হচ্ছে রেটিংয়ে যেটা বলছে তা হচ্ছে শো রেটিং কনসিডার স্টার এটা করে স্টার চিহ্ন আসবে এবং ইচ 100 রান প্রতি 100 রানের জন্য একটা করে স্টার আর যাদের রান 100-র কম
তাদের শো করবে 0। তার মানে এখানে আমাদের আরেকটা অপশন ব্যবহার করতে হবে রেটিংয়ের জন্য। রেটিংয়ের জন্য আমাকে আরেকটা অপশন ব্যবহার করতে হবে। কি অপশন সেটা? দাঁড়ান তো, সেখানে রিপিট অপশন ব্যবহার, রিপিট। আমরা ওটাকে রিপিট করব, সো আমাদের তাহলে রিপিট অপশনটা ব্যবহার করতে হবে। সো সমান ইফ যদি এই সেল নাম্বারটা 100 যাতে কম হয়, প্রথমে বলে দিলাম 100 কম হলে কি আসবে? 0। ইফ ওই সেল নাম্বার 100 কম হলে কি আসবে? 0। যদি 100 বেশি হয় তাহলে রিপিট, REPT, রিপিট নামে আরেকটা ফর্মুলা আছে, রিপিট। রিপিটে আমরা ডাবল কোটেশনের মধ্যে স্টার বসিয়ে দেব, স্টার বসিয়ে দেব। এবং সেটা কতবার হবে, রিপিটটা কতবার হবে? এই সেল নাম্বার ভাগ হচ্ছেন 100 দ্বারা ভাগ করলে যতবার হয় ততবারই রিপিটটা কাজ করবে। ব্র্যাকেট শেষ করে দিলাম একটা, আরেকটা ব্র্যাকেট শেষ করলাম, এইটা ব্র্যাকেট শেষ করলাম হচ্ছে এর জন্য, আরেকটা দিলাম হচ্ছে এর জন্য। দেখেন 100 রান পাইছে, একটা স্টার চলে আসছে। কিন্তু ইনি 100 কম 70, 0। ইনি 300 রান করছে, 3টা স্টার। 200 রান করছে, 2টায় 100 কম পাইছে, 0। আমাদের তাহলে রিপিট নামে একটা ফর্মুলা আমরা নতুনে দেখেছি, REPT, রিপিট। ওকে, কোনো কনফিউশন আছে? এখন নাই, কাজ করতে গেলে কনফিউশন তৈরি হয়ে যায়, আর বিশেষ করে পরীক্ষার হলে। আশা করি সমস্যা হবে না, তারপরও দেখা যাক। আচ্ছা ভাইয়া, আমাদেরকে যাদের একটা জব বাকি আছে, হুম, রিটার্ন থাকবে না, একটা জব বাকি, তাদের সময়টা কি টোটাল 1 ঘন্টা দিবে? জি, টোটাল 1 ঘন্টা দেবে। এর কম বেশি হবে না, না? না, 1 ঘন্টা বেশি কিভাবে হবে? আচ্ছা, সো প্রশ্ন তুলতে তুলতে সময় যায়, এটা হচ্ছে সমস্যা। তাহলে এটা যদি আমরা একটু দেখি, এখানেও যে কটা ছিল সবগুলো কিন্তু সাজেশন আকারে দেখা হয়ে গেছে। রেজাল্ট শিট এখন আসে না, তারপর আপনাদের যদি আসে তারপর বলে রাখি যে মার্কগুলো দেওয়া থাকবে, মার্কের আনুপাতিক হারে তাদের জিপিএ করতে হবে, জাস্ট ইফ কন্ডিশন। গ্রেডটাও ইফ কন্ডিশন। এগুলো সবগুলো বের করে টোটাল জিপিএ এবং টোটাল গ্রেড বের করতে হবে। এটা হচ্ছে টোটাল কাজ। আর ইনভয়েস এখন আর আসে না। এই হচ্ছে আমাদের টোটাল মাইক্রোসফট এক্সেল। বলেন এক্সেলের আর কোনো পার্টে কোনো প্রকার কনফিউশন আছে কিনা? ও তাহলে ভাইয়া, ওই যে পার্টটুকু দেখাবো। আসে তো 2D বার করার জন্য চার্ট। কালকে আমরা চার্ট দেখিয়েছিলাম না? হ্যাঁ স্যার, একটা দেখাইছিলাম। চার্ট দেখানো শেষ করি। ওই রকম চার্টই, ওই রকমই। কেমন চার্ট? মনে করে এই এমপ্লয়ি আইডির টোটাল নেট স্যালারি কত, এটাই তো ঝামেলাটা হয়। মনে করি এখান থেকেই আমার একটু যে কন্ট্রোলও ঝামেলা করতেছে। 2D বার 2D কলাম চার্ট এরকমই, যে সেলের কথা বলবে ওইটা জাস্ট সিলেক্ট করে চার্টের মধ্যে ক্লিক করলেই হয়ে যাবে। আলাদা আলাদা থাকলে যদি আলাদা থাকে তাহলে যে কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট করবেন, তাহলেই হবে। আমি হচ্ছেন ম্যাকের মধ্যে উইন্ডোজ চালাচ্ছি, যার কারণে অনেক কিছুই সমস্যা।
ম্যাকের অফিসের ইন্টারফেসটা ভিন্ন। আমরা অলরেডি গত ক্লাসে দেখেছি, একটু ভিন্ন লেগেছে। গত হ্যাঁ ক্লাসে স্যার গত ক্লাসে আমার মাইক্রোসফট অফিসে একটু ঝামেলা করছিল। সো আমি তো অফিস 365 চালাই, সো এটার ওই আইডিটা লক হয়ে গেছিলো, যার কারণে একটু ঝামেলা করছে। আইডিটা আবার ঠিক করা হয়েছে, যার কারণে আজকে আবার ঠিকঠাক মতো করতে পারছি। ওকে, সো এই হচ্ছে আমাদের মাইক্রোসফট এক্সেল। আশা করি সবাই বুঝতে পেরেছি, কোনো প্রকার সমস্যা নেই। জি। আচ্ছা, গত সপ্তাহে নাকি ওয়েজের শিটটা আসছিল, তাই এবার শুনছিলাম। আপনারা তাহলে এই সকল খোঁজ রাখেন না? রিপিট প্রশ্ন কি আসে সিরিয়ালে, যে এটা আসলে পরের বার আসতে পারে? জানি না আমি। আচ্ছা, বলা যায় না কখন কি করে ফেলে না। দেখেন, আজকে হচ্ছেন বৃহস্পতিবার, এখন পর্যন্ত আপনাদের অ্যাসেসমেন্টটা শিডিউল হয়নি। তার মানে শিডিউল পেন্ডিং। এখনো আমরা জানি না যে অ্যাসেসমেন্টে কে অ্যাসেসর হিসেবে আসবে। আপনাদের এখনো রেজাল্ট শিটটা ইস্যু হয়নি। সরি, এই হচ্ছেন হ্যাঁ, ওই প্রশ্নটা রেজিস্ট্রেশন কার্ড, ওইটা ইস্যু হয়নি। অন্যান্য দিন আরও আগেই ইস্যু হয়ে যায়। আমি এটা ডাউনলোড করে প্রিন্ট করে বাসায় আসি, অথচ আজকে রাত্রে 10টাতেও এটা হয়নি। 17 তারিখ অ্যাসেসমেন্ট আছে, 24 তারিখ অ্যাসেসমেন্ট আছে, পরের মাসের 1 তারিখ অ্যাসেসমেন্ট, রেগুলার অ্যাসেসমেন্ট আমাদের এখানে। হুম, কম্পিউটার সমান লেভেল 2 আরম্ভ হয়েছে, বেসিক লেভেল। এই এত এত এক্সেলের ঝামেলা এটা নাই। অপারেশন 2তে এক্সেলটা খুবই সহজ। সো এই হচ্ছে স্যার, আমাদের ই কি হবে? হুম সহজটা শেখার পরে তো কঠিনটা শেখা লাগবে। হুম তাহলে কালকে আবার ফেল করে তারপরে লেভেল 2 পাস করবেন, তারপর আবার 3 পাস করবেন, তাহলে হয়ে যাবে নিয়ম অনুযায়ী। হ্যাঁ, কালকে তো শুক্রবার, কালকে ফেল করলে সমস্যা নেই। ওকে, সো তাহলে আমরা কি করব, পাওয়ার পয়েন্ট শুরু করে দেব। আচ্ছা, আমরা তাহলে আমি চলে যাবে। আমরা পাওয়ার পয়েন্ট শুরু করব। এক্সেল নিয়ে কারো কোনো সমস্যা নেই তো? আমি কিন্তু এটা কেটে দিচ্ছি। আপাতত নাই, কালকে লাগলে নক দেব। কালকে হ্যাঁ দিয়ে নক দেন, অসুবিধা নেই। আমি কম্পিউটার সামনে না থাকলেও আমি হেল্প করতে পারবো, সমস্যা হবে না। আচ্ছা, হ্যাঁ। কালকে আমি একটু বাইরে যাব, ঢাকার বাইরে। ওকে, সো আমি একটু কেটে দিচ্ছি। আমরা এখন শুরু করবো কি, মাইক্রোসফট এক্সেল। পাওয়ার পয়েন্ট আচ্ছা, আসসালামু আলাইকুম সরি, ভাইয়া, পাওয়ার চলে যাই। পয়েন্ট শুরু করবো আমরা। পাওয়ার পয়েন্টটা খুবই সহজ। আমরা শুরু করবো, পাওয়ার পয়েন্টটা খুবই সহজ আসলে। পাওয়ার পয়েন্টে আমাদের 2 থেকে 3টা বিষয় মাথায় রাখতে হবে। প্রথম যে বিষয় তা হচ্ছে, পাওয়ার পয়েন্টে টোটাল 8টা স্লাইড আসবে। এই 8টা স্লাইড যদি আমরা করতে পারি তাহলে আমাদের কাজ শেষ। সো তারা যে বিষয়গুলো দেখে তা হচ্ছে, প্রথমত স্লাইড মাস্টার। স্লাইড মাস্টার ব্যবহার করেছেন কিনা। স্লাইড মাস্টার বা মাস্টার স্লাইড আপনি ব্যবহার করেছেন কিনা। না স্যার করিনি। দ্বিতীয়ত হচ্ছেন আপনি স্লাইড মাস্টার কোন স্লাইডে কি কি নিয়ে আসতে বলছে সেগুলো আপনি নিয়ে আসছেন কিনা। তৃতীয়ত হচ্ছেন কোনটাতে ট্রানজিশন এবং অ্যানিমেশনের কথা বলা আছে সেগুলো আপনি দেখেছেন কিনা। এই 3টা বিষয়ের উপর তারা খুব বেশি জোর দেয়। সো প্রথমে আসছে হচ্ছে স্লাইড মাস্টার নিয়ে। স্লাইড মাস্টারটা হচ্ছেন অনেকে মাস্টার স্লাইড নামে পরিচিত বা স্লাইড মাস্টার নামে পরিচিত। তো আমরা যদি ভিউতে চলে যাই, ভিউ থেকে এই যে স্লাইড মাস্টার নামক একটা জিনিস আছে, ভিউ। আপনার আগেই বলে নিচ্ছি, আপনার কম্পিউটারে যদি মাইক্রোসফট অফিস 2016-র আগের ভার্সন থাকে তাহলে পাওয়ার পয়েন্ট করাটা আপনার জন্য খুব কষ্টকর হয়ে যাবে। 2016-র পরের ভার্সন লাগবে, 16 বা তার পরের ভার্সন, আপডেট ভার্সন। সো আমরা স্লাইড মাস্টার ব্যবহার করব। স্লাইড মাস্টার
স্লাইড মাস্টারে ক্লিক করলে তেমন কিছু ইন্টারফেস চেঞ্জ হয়েছে, তেমন কিছু চেঞ্জ না হলেও কিছু ইন্টারফেস চেঞ্জ হয়েছে এবং হোমের আগে একটা স্লাইড মাস্টার চলে আসছেন। বাম পাশে সাইড প্যানেলে আমাদের অনেকগুলো স্লাইড চলে আসছে আমি দেখতে পাচ্ছি। সো আমরা হচ্ছে প্রত্যেকটা এক একটা ক্যাটাগরি, প্রত্যেকটা হচ্ছে এক একটা ক্যাটাগরি। সো স্লাইড মাস্টারের যে কাজ, সংক্ষিপ্ত প্রশ্নতে আসতে পারে, স্লাইড মাস্টারের যে কাজ তা হচ্ছে ওই ক্যাটাগরির সকল স্লাইডে একই থিম রাখার জন্য বা একই ডিজাইন রাখার জন্য স্লাইড মাস্টার ব্যবহার করা হয় ওই ক্যাটাগরির। সো আমরা আসলে প্রত্যেকটা আলাদা আলাদা ক্যাটাগরি থাকলেও আমরা যেটা মাস্টার স্লাইড বা মেইন স্লাইড সেইটাতে আমরা চলে যাই। তার মানে আমি যখন ওপেন করবো তখন কিন্তু থাকবে এরকম। আমরা একটু উপরে চলে যাব এবং আমরা 1 নাম্বার যে স্লাইড সেটা ক্লিক করব। এই জায়গাতে আমরা কিছু ডিজাইন তৈরি করব, ডিজাইন, যে ডিজাইনটা আমাদের কোশ্চেনে অলরেডি বলা থাকবে। যেমন এখানে কিছু আছে যে এখানে একটা লম্বা দাগ আছে, এখানে 3টা দাগ আছে, এখানে 16টা বক্স আছেন, এই দাগটাই আবার এই পাশে আছেন। এইটা যদি আমরা তৈরি করতে চাই, আমরা এখানে যা আছে সেগুলো আমরা ডিলিট করে দিই, এগুলো আমাদের দরকার নেই। আমরা কি করব, আমরা সিম্পল শেপ দ্বারা ওই রকমই স্লাইড আমরা তৈরি করে ফেলব, ডিজাইন। ফিল কালারকে, এই ফিল কালার বলেছেন আউটলাইনকে নো আউটলাইন করে দিই। এটাই কপি করে আবার পেস্ট করলাম, তিনটাই নিয়ে আসলাম, তাহলে হয়ে গেছে। তিনটা সিলেক্ট করে আমরা অ্যালাইনমেন্ট ঠিক করে নিই। অ্যালাইনমেন্ট, লেফট অ্যালাইনমেন্ট এবং অ্যালাইনমেন্ট ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি। এটাকে যদি আমরা একটু গ্রুপ করে ফেলি, রাইট বাটনে ক্লিক করে আমরা গ্রুপ করে ফেললাম এবং এটাকে আমরা কপি করে এই পাশে নিয়ে আসলাম এবং এখান থেকে একটু বড় করে দিলে ওই রকমই হয়ে গেল। চাইলে আমরা কালারটা চেঞ্জ করতে পারি, যদি কালারটা চেঞ্জ করতে বলে আমরা কালারটা চেঞ্জ করে ফেলবো। তাহলে আমাদের এই পাশে একটা হলো, এই পাশে আরেকটা হলো। এই পাশে 16টা বক্স তৈরি করতে বলেছে, ছোট ছোট বক্স সবগুলোই। ওইটা আমরা করতে হলে আমাদের যেহেতু ছোট ছোট বক্স, তাই আমরা মেলানোর জন্য আমরা এটাকে জুম করে ফেলবো, একদম অনেক বড় করে ফেললাম যেন খুব সহজেই আমরা ছোট বক্সটা তৈরি করতে পারি। শিফট ধরে আমরা ছোট্ট একটা বক্স নিলাম, আউটলাইনকে নো আউটলাইন করে দিলাম। এই বক্সটাকে আমরা কি করব, কপি করলাম, পেস্ট পেস্ট পেস্ট, আমরা 4টা কপি করেছি। 4টাকে আমরা কন্ট্রোল চেপে ধরে অ্যালাইনমেন্ট করে নিই। ডিস্ট্রিবিউট মিডল, ডিস্ট্রিবিউট হরিজন্টালি। তাহলে আমাদের ডিস্ট্রিবিউট হয়ে গেছেন। এটাকে আমরা আবার গ্রুপ করে ফেলি, একটা হয়ে গেছেন। এখন আমরা আবার কপি করে আরও 4টাতে কনভার্ট করে ফেলি। এই 4টা আবার আমি কপি করলাম, সিলেক্ট করলাম, অ্যালাইন, জাস্ট আমাদের অ্যালাইনমেন্টের কাজ, আর কিন্তু তেমন কোনো কাজ নেই। শেপ কিন্তু নিছিলাম একটা, আপনি যদি বারবার শেপ নিতে চান তাহলে কিন্তু এক একটার এক এক রকম সাইজ হবে, সো বারবার কিন্তু শেপ নেওয়া যাবে না। এটাকে আমি একটা গ্রুপ করে ফেলি, তাহলে এই সবগুলো মিলিয়ে আমি আরেকটু ছোট করে ফেলতে পারি, তাহলে আরও ছোট হয়ে যাবে। এখন যদি আমরা এটাকে ছোট করি, ছোট ছোট বক্স হয়ে গেছে, এখন আমরা এটাকে খুব সহজে এই জায়গাতে বসিয়ে রাখতে পারি। বাট এতটুকু থাকলে কিন্তু এইটুকু কিন্তু আমাদের শেপগুলো ধরতেই কষ্ট হতো, যার কারণে আমরা জুম করে নিছি। এটাই হচ্ছে আমাদের একটা টেমপ্লেট মনে করি। সো যে ডিজাইন বলবে সেই ডিজাইনটা স্লাইড মাস্টারে তৈরি করে আমরা এটাকে ক্লোজ করতে হবে, ক্লোজ মাস্টার ভিউ। আমরা কিন্তু স্লাইড মাস্টারের মধ্যে আছি, ক্লোজ মাস্টার ভিউ। তাহলে কি হবে, আমাদের সবগুলো স্লাইড বাম পাশে যা যা ছিল সবগুলো চলে গেছে। এখন আমরা এর ভিতরে যা যা কাজ করা সেগুলো আমরা করতে পারি। এইটা কিন্তু স্লাইড মাস্টার,
বা ডিজাইন, এটা কিন্তু 1 নাম্বার স্লাইড না। সো কোশ্চেনে বলা থাকবে 1 নাম্বার স্লাইডে এই কাজটা করেন, প্রথমে একটা ডিজাইন বলা থাকবে, ওইটা অনুযায়ী ডিজাইনটা তৈরি করব, কিন্তু ওটাকে যদি আমরা ফাঁকা রেখে পরে আরেকটা ডিজাইন নেই, এইটাকে 1 নাম্বার যদি হিসাবে রাখতে চাইলে কিন্তু আসলে হবে না, কারণ 1 নাম্বার স্লাইড মানে 1 নাম্বারই। যেটা কোশ্চেনে বলা আছে স্লাইড মাস্টার বা ডিজাইন, ওইটা কিন্তু আপনি ব্যাক এন্ডে তৈরি করবেন। আমাদের মাঝে অনেকেরই যে ভুলটা হয় তা হচ্ছেন, আমরা স্লাইড মাস্টার এনেবল করি, এনেবল করে আমরা 1 নম্বর স্লাইডে যে কাজকাম করি, করে এটা আর ক্লোজ করি না। ক্লোজ না করার ফলে এখানে অনেকগুলো স্লাইড আছেন, এখানেই আমরা আমাদের অন্যান্য যে স্লাইডগুলো তৈরি করি সেগুলো আমরা করে ফেলি। সো অ্যাসেসর এসে যখন এটাকে ক্লোজ করে দেয়, তখন অন্যান্য স্লাইডার একটাও খুঁজে পাওয়া যায় না। তখন অনেকে বলে আমি কাজ করেছি কিন্তু খুঁজে পাচ্ছি না। অ্যাসেসর কিন্তু আপনার কাছ থেকে এভিডেন্স কালেক্ট করবে, আপনার কাছ থেকে ওই কাজটা সে নিয়ে যাবে। সো যার কারণে আপনাকে অবশ্যই স্লাইড মাস্টার ক্লোজ করে তারপর নিয়ে আসতে হবে। এই হচ্ছে আমাদের একটা ডিজাইন। এরকম ডিজাইন না এসে যদি এইরকম কোনো একটা ডিজাইন আসে, পারা যাবে না এটা? জি স্যার, পারা যাবে। এখানে জাস্ট বৃত্ত দেয়া আছেন, আর তো কোনো কিছু নেই। তবে অ্যালাইনমেন্টগুলো যেন ঠিক থাকে। এইখানে একটা শেপ আছে, আমাদের তো অলরেডি শেপ আছে, এরকম একটা আছে না এরকম শেপ, এই যে শেপটা, শেপ কিন্তু মূলত এটাই। সো এটাকে আমরা ছোট করে নিলাম এবং এটাকে আমরা একটু ঘুরিয়ে দিলাম। ছোট করে ফেললাম, কোনো অসুবিধা নাই। সো এই হচ্ছে আমাদের একটা শেপ। যদি এরকম কিছু একটা আসে তাহলে এটাও কিন্তু আমাদের অলরেডি ডিজাইনের মধ্যে থাকেই। ডিজাইনের মধ্যে কিন্তু অলরেডি এগুলো একটা থাকে আমাদের। এটা ডিস্টার্ব করে কেন আবার? অলরেডি কিন্তু এরকম টেমপ্লেট আছে আমাদের, সো আলাদা করে নতুন করে তৈরি করার কিছু নাই। যদি এরকম একটা কিছু আসে, এটাও কিন্তু আমাদের ডিজাইনের মধ্যে আছে অলরেডি। কোনটা? এইটা। কি ব্যাপার? ফাইল কো অথেন্টিকেশন ডট ইএক্সি, ফাইল কো অথেন্টিকেশন এইটার কাজ কি আবার? সো ওইরকম কিন্তু অলরেডি আমাদের এখানে আছেই। সো সেটাই নিয়ে কাজ করতে পারবো আমরা। স্যার আমরা আরেকটা পেজ নেব কিভাবে? আরেকটা এরকম পেজ, হ্যাঁ। এই যে হোমে আমরা হচ্ছে এই যে নিউ স্লাইড থেকে আমরা সবসময় ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে কাজ করব। অন্য টেমপ্লেট নিয়ে আসলে আবার সেখান থেকে অন্য কিছু আসবে, এগুলোকে আবার ডিলিট করতে হবে। তো তাই আমরা নিউ থেকে আমরা ব্ল্যাঙ্ক স্লাইড নেব। ওকে, এইটা কি স্যার প্রতিবারই থাকবে, এই যে শেপগুলো আমরা বানাইছি না? হ্যাঁ এগুলো হচ্ছে ওই যে স্লাইড মাস্টারে তৈরি করেছি যে, যার কারণে হ্যাঁ। এগুলো প্রত্যেকটা স্লাইডে আসবে। মানে স্লাইড মাস্টারে কাজ করার রিজন তো এটাই যে এই সকল ডিজাইন আমাকে আর বারবার তৈরি করতে হবে না বা কপি করতে হবে না।
ওকে, আচ্ছা, বুঝতে পারছি। সো এই কয়েকটা ডিজাইনই সচরাচর আসে। এরপর থেকে হচ্ছে আমাদের 1 নাম্বার স্লাইড। 1 নাম্বার স্লাইডে বলবে যে ওয়েলকাম লিখতে হবে। এই ওয়েলকামের ফন্ট কোনটা হবে এবং ফন্ট সাইজ কত হবে সেটা আমার কোশ্চেনে বলা থাকবে। একটা পিকচার ইনসার্ট করতে হবে, সেই পিকচারের ফন্ট এবং ফন্ট সাইজ, সরি, পিকচারের সাইজ, হাইট কতটুকু, ওয়েট কতটুকু সেটা বলা থাকবে। এখানে নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার লিখতে বলবে। এটারও ফন্ট এবং ফন্ট সাইজ আপনাকে বলে দেবে। পারা যাবে এটা? জি স্যার। শুধুমাত্র পিকচার নেওয়া। সো আমরা কি করব, ইনসার্ট থেকে আমরা শেপ থেকে আগে টেক্সট বক্স নেব, টেক্সট বক্সের মধ্যে আমরা লিখে ফেলবো ওয়েলকাম। এখানে ফন্ট সাইজ সম্ভবত বলবে 72, বোল্ড বলবে, যে কোনো একটা ফন্টের কথা বলে দেবে, সেই ফন্টে নিয়ে আসলেই হবে। যদি এইটার মধ্যে আবার কিছু ডিজাইন করতে বলে, ডিজাইন বলতে জাস্ট শেপ দিয়ে উপরে নিচে একটু দাগ দিয়ে দেবে। এরকম বলতে পারে, দেখেই যেন আমরা অন্তত মনে করতে পারি হ্যাঁ এটা কিন্তু আলাদা শেপ করা। না হলে আবার অনেকে মনে করে যে লিখলাম, লেখার উপর 2টা দাগ আসে কিভাবে, এটা যদি আমি আন্ডারলাইন করে নিচে তো একটা দাগ আসবে, আবার উপরে দাগ দেবো কিভাবে, এটা কিন্তু অনেকেই মনে করে। সো আমরা কিন্তু এটা শেপ দিয়ে তৈরি করতে পারি। সো আরেকটা টেক্সট বক্স নিয়ে আমরা এই পাশেও নাম লিখে ফেলতে পারি। এই নামেরও ফন্ট তারা বলে দেবে, সম্ভবত 32 বা কিছু একটা তারা বলবে। নাম, রেশো নাম্বার, এরপর একটা ছবি ইনসার্ট করতে বলবে। আপনি যে কোনো একটা ছবি ইনসার্ট করবেন। যদি আপনার কম্পিউটারে কোনো ছবি না থাকে, যদি কম্পিউটার কোনো ছবি না থাকে তাহলে আপনি স্ক্রিনশট নেবেন। আমার এখানে এই ছবিটা আছে, আমি এই ছবিটাই নিচ্ছি। এই ছবিটার কত সাইজ হবে সেটাও তারা আমাকে বলে দেবে। 2 ইঞ্চি বাই 3.5 ইঞ্চি, এই জাতীয় কিছু একটা হবে। সো আমরা তাহলে এখান থেকে 2/3 করতে চাইলে 2/3 হয়ে যাচ্ছে। সো আমরা তাহলে এখানে ক্লিক করে লক অ্যাসপেক্ট রেশিও টিকমার্কটা উঠিয়ে দেয়, তারপর আমরা লিখে দেবো ওইটা কত, 3.5 ইঞ্চি, 3.5। সো যে সাইজের কথা বলবে সেই সাইজটা আমরা এখানে নিয়ে নেব। এখন আপনার কম্পিউটার যদি এরকম পিকচার না থাকে তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি সিম্পল ডেস্কটপে যা থাকবে সেটাকে আপনি স্ক্রিনশট নেবেন স্নিপিং টুলস দ্বারা। একটা স্ক্রিনশট নিলেই কিন্তু সেটা, তারপর এটাকে আপনি সেভ করে নেবেন। ডাউনলোড করে নেওয়া যায়, কিন্তু সেখানে তো যদি ইন্টারনেট না থাকে তাহলে এই কাজের সময় তো ইন্টারনেট লাগবে না, তার মানে ইন্টারনেট বন্ধ করে দেওয়ার সম্ভাবনা আছে। সো এটা যদি হয়ে যায় তাহলে এরকম একটা ইনফোগ্রাফিক্স অঙ্কন করতে হবে, এরকম একটা ইনফোগ্রাফিক্স। এটা যদি করতে চাই তাহলে আমাদের এটা ওয়ান কাইন্ড অফ চার্ট, চার্টের মধ্যে পাই চার্টের মধ্যে ডোনাট চার্ট আছে, এটা দিয়ে আমরা খুব সহজে এটা তৈরি করে ফেলতে পারি। আমরা দেখলাম যে এখানে আমাদের হচ্ছেন 2টা মান আছেন, বাট আমরা যখন ডোনার চার্টটা নিয়ে আসলাম 4টা চলে আসছে, আর সাথে একটা এক্সেল ফাইলও চলে আসছে। এখান থেকে আমরা এক্সেলটাকে 2টাকে ডিলিট করে ফেলি, তারপরে ফার্স্ট কোয়ার্টারকে 80 লিখে দেই, পরেরটাকে 20 লিখে দেই, তাহলেই আমার এটা ওটার মতোই হয়ে গেছে। সো সেলস, এই নামগুলো আমরা উঠিয়ে ফেলতে হলে এখান থেকে আমরা 4 টাইটেল উঠিয়ে ফেললাম, লিজেন্ড উঠিয়ে ফেললাম, এটাকে আমরা ছোট করে দেই এবং এইটার কালার আমি ডাবল ক্লিক করলেই এইটার স্পেসিফিক কালার পরিবর্তন করা যাবে। ডান পাশে সাইড প্যানেল চলে আসবে, এখান থেকে আমরা এইটা হচ্ছে ফিল কালার, ফিল কালার থেকে আমরা এটাকে কালারটা পরিবর্তন করে ফেলতে পারি। তারা বলবে যে অ্যাশ কালার এবং অরেঞ্জ কালার থাকবে। সো এটাকে যদি আমরা কপি করি 3টা কপি করে ফেললাম, যেন 3টা একদম সমান হয়, বারবার
করতে গেলে আবার ঝামেলা হবে, আমরা কপি করে ফেললাম, তিনটাকে আমরা অ্যালাইনমেন্ট করে নেই যেন দেখতে সুন্দর দেখা যায়। ওকে, এখন এটার উপরে ক্লিক করে আমরা যদি ফরম্যাটে চলে যাই, সরি ফরম্যাট চার্ট ডিজাইনে যাই, সেখান থেকে আমরা এডিট ডাটাতে যাই, তাহলে ওইরকম এক্সেল ফাইলটা আবার চলে আসবে। এখন এইটার মানটা বসাই দেবো 30%, তাহলে 30%-এর জায়গাতে 80 জায়গাতে লিখে দেই 30, পরেরটা তাহলে অটোমেটিকলি 70 হবে, সেটা আমরা বুঝতে পারি। তাহলে আমাদের কাজ হয়ে গেল। এখানে 65, তখন 65 আর হচ্ছে 35 সিলেক্ট করলাম, চার্ট ডিজাইন, এডিট ডাটা লিখে দিলাম কত 65 আর হচ্ছে 35। ভেতরের যে মানগুলো আছে সেগুলো এক একটা টেক্সট বক্স নিয়ে মানগুলো লিখে দিলেই হয়ে যাবে। এই পাশে প্রত্যেকটা স্লাইডেরই টাইটেল আছেন, প্রত্যেকটা স্লাইডেরই টাইটেল। এই টাইটেলেরও কোন ফন্ট হবে, কত সাইজ হবে, সেটা তারা আমাকে বলে দেবে। যে ফন্ট এবং যে সাইজ সবগুলো স্লাইডে কিন্তু একই হবে। কোশ্চেনে বলা থাকবে যে টাইটেল স্লাইডের টাইটেল এবং সাবটাইটেল। সো টাইটেল স্লাইড বলতে ওয়েলকাম স্লাইড, এটা হচ্ছে টাইটেল, এগুলো হচ্ছে সাবটাইটেল। আর আদার্স স্লাইডের টাইটেল এবং আদার্স ফন্ট, ভিতরে যে অন্যান্য ফন্টগুলো থাকবে সেগুলো আদার্স ফন্ট হিসাবে বলবে। সো আদার্স স্লাইডের টাইটেল হচ্ছেন একরকম আর আদার্স ফন্ট হচ্ছেন অন্যরকম হবে। এটা কিন্তু তারা অলরেডি বলে দেবে। সো এটা যেন আমাদের মাথায় রাখি আমরা। এরকম না আসে, যদি আমাদের এরকম আসে তাহলে ইনফোগ্রাফিক্সটা এটাও কিন্তু খুব সহজেই হয়ে যাবে। আমরা কিভাবে করতে পারি সেটা সিম্পল, আমরা এটাকে চার্ট দিয়ে করতে পারি। কোন চার্ট? এই চার্ট নিয়ে আমরা করতে পারি। শিফট চেপে ধরে যেটা তৈরি করি তাহলে হয়ে যাবে। এটাকে আমরা একটু ছোট করে নিলাম এখান থেকে, এবং এটাকে আমরা একটু ছোট করে নিই, সুবিধা হবে তাহলে। এবং এই যে হচ্ছে আমাদের অ্যারো চিহ্ন, আমরা একটু জুম করে, প্রয়োজনে জুম করে এটা আমরা মিলিয়ে দেবো একদম, যেন কেউ বুঝতে না পারে যে এখানে একটা জয়েন্ট আছে। সো এইরকমই আবার আরেকটা করলাম, এবং এইটা হচ্ছে আরেকটা করলাম, তাহলেই এই পাশে চলে আসবে। কালারগুলো জাস্ট আমি চেঞ্জ করে দিলাম, তারপর মাঝখানে একটা টেক্সট বক্স নিয়ে লিখে দিলাম। এই যে পার্সেন্টেজ কম্পারিজন, এগুলো কিন্তু আদার্স ফন্ট। এরকম একটা আসতে পারে, ওই একই অবস্থা। এই শেপ দ্বারাই এটাকে হচ্ছে একদম লাস্ট পর্যন্ত মিশিয়ে দিলেই হয়ে যাবে, তাহলেই এরকম চলে আসবে। যদি এইরকম চলে আসে তাহলে এটাও কিন্তু ওই ইনফোগ্রাফিক্সই, এটাও ওই ইনফোগ্রাফিক্সই। এইটা কিভাবে তৈরি করে, এটা হচ্ছে সিম্পল। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরো কিছু কপি করে নিলাম, বোঝার সুবিধা একটু বড় করে তৈরি করছি। ইনসার্ট থেকে আমরা শেপ তৈরি করব, শেপ নেব একটা, এই শেপটা ওভাল শেপ, লম্বা একটা বৃত্ত নিয়ে নিলাম। তারপর আমি এইরকম একটা শেপ নিলাম। দুইটা শেপকে আমি এখন কি করব, অ্যালাইনমেন্ট করব, অ্যালাইন সেন্টারে। এই যে শেপটা নিচ্ছে, এই শেপটা, এই যে হলুদ চিহ্ন সেটাকে রাউন্ড করে দিই। দুইটা শেপই সিলেক্ট করলাম, শেপ ফরম্যাট থেকে এখানে মার্জ শেপ নামক একটা অপশন আছে, মার্জ শেপ, এখান থেকে ইউনিয়ন করলেই দুইটা শেপ মিলে একটা শেপে রূপান্তর হয়ে যাবে। এটাকে এখন আমরা ফিল কালারকে নো কালার, নো ফিল করে দিলেই আমাদের বাইরে যেটা ছিল সেটা কিন্তু হয়ে গেছে।
আমাদের ভেতরেরটা তৈরি করা পালা, একইভাবে আমরা ভেতরেরটাও তৈরি করে ফেলতে পারি। আমি কপি করে নিলাম যেন সবগুলো সমান হয়, দেখতে সুন্দর দেখা যায়। আমি এখন কি করব, শেপ থেকে এই শেপটা নেব, দুইটা সিলেক্ট করলাম, মার্জ শেপ, ইউনিয়ন। আবার আরেকটা নিলাম, এটা কিন্তু মাঝামাঝি পর্যায়ে আছেন, দুইটা সিলেক্ট করলাম। ও এটাকে আগে রাউন্ড করতে হবে, দুইটা সিলেক্ট করলাম, মার্জ করলাম। আবারও নিতে হবে আরেকটা, এটা আরেকটু বড় করে রাউন্ড করলাম, সিলেক্ট করলাম, মার্জ করলাম, ইউনিয়ন। এক একটা এক এক রকমের কালার করে দিলাম, তাহলেই হয়ে গেল। বুঝতে পেরেছি? এটা দেখে যতটা হ্যাঁ স্যার। কঠিন মনে হয়েছিল, আসলে কি এতটা কঠিন? না স্যার। তুলনামূলকভাবে কিন্তু অনেকটাই সহজ। ইকুয়েশন অ্যান্ড সিম্বল, ইকুয়েশন অ্যান্ড সিম্বল। সো এই যে ইকুয়েশন, সেটা আমাকে তৈরি করতে হবে। আমরা জানি যে ইনসার্টের মধ্যে ইকুয়েশন আছে, বাট ইকুয়েশনটা আমরা চাইলে ইকুয়েশনে ক্লিক করলে ইকুয়েশন নামক একটা মেনু ট্যাব চলে আসবে, এখান থেকে আমরা ওইভাবে তৈরি করতে পারি। বাট আমার ইকুয়েশনের মধ্যে অলরেডি ফোরিয়ার সিরিজের একটা টেমপ্লেট অলরেডি দেয়া আছে ওই রকমই। এর ভিতরে শুধু কসের জায়গাতে সাইন, এক্সের জায়গাতে এ, এল এর জায়গাতে এক্স, এইগুলো আমরা আশা করি চেঞ্জ করতে পারবো। আপনি চাইলে এটাকে ম্যানুয়ালি তৈরি করতে পারেন এই সকল ফ্র্যাকশন স্ক্রিপ্ট ব্যবহার করে। এটা তৈরি করতে হয়তো আপনার 4 থেকে 5 মিনিট লাগবে, আর যদি আপনি টেমপ্লেট নেন তাহলে আপনার 5 সেকেন্ডের মধ্যে কাজ শেষ। কোনটা করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার, ঠিক না? জাস্ট ক্লিক করে নিয়ে আসলেই হয়ে যাবে। আমাদের কি করতে হবে, আমাদের কিছু সিম্বল নিয়ে আসতে হবে, ইনসার্ট থেকে সিম্বল। কিন্তু দেখতে পাচ্ছি সিম্বলটা আসলে অ্যাক্টিভ নাই, যার কারণে কোনো প্রকার সিম্বল নিয়ে আসতে পারছি না। সিম্বলটা আনার জন্য আপনাকে সিম্বলটা কোথায় প্লেস হবে সেই জায়গাটা লাগবে। তার মানে আমরা একটা টেক্সট বক্স নেব, এই টেক্সট বক্স নেওয়ার পরে এইখানে সিম্বলটা প্লেস হবে। এখন দেখেন সিম্বলগুলো অ্যাক্টিভ হয়ে গেছেন। এখান থেকে আপনাকে প্রত্যেকটা সিম্বল খুঁজে খুঁজে বের করতে হবে। সেজন্য আমাদের সেন্টারে যারা অ্যাসেসমেন্ট দেয় সবাইকে বলে আপনি 8টা থেকে 8:15টার মধ্যে আমাদের সেন্টারে উপস্থিত হবেন। সেন্টারে উপস্থিত হয়ে যে সকল কম্পিউটার আপনি বসবেন, ওই কম্পিউটারে এই সিম্বলগুলো আপনি আগে থেকে ব্যবহার করবেন। তাহলে কি হবে, রিসেন্ট ইউজে সিম্বলগুলো থাকবে, তখন আর পরীক্ষার সময় আপনাকে খুঁজে বের করতে হবে না, তখন আপনি এখান থেকে জাস্ট ইনসার্ট করে দিলে হয়ে যাবে। কারণ পরীক্ষার সময় সময় বাঁচাতে হবে, কিন্তু যেহেতু আপনি খুঁজে নিয়ে আসতে পারছেন তার মানে আপনি এটা কাজটা জানেন। অ্যাসেসর জি আপনাকে স্যার। দেখবে যে আপনি এগুলো এনেছেন কিনা, আপনি রিসেন্ট ইউজ থেকে আনছেন না কোথা থেকে আনছেন, এটা কিন্তু তারা তখন বলবে না, ঠিক না? তো আমাকে কিন্তু জি স্যার। এটা নিয়ে আসতে হবে। তো আমরা ওই দিন সকালেই চলে আসব। এরপর আছে এরকম একটা সিম্পল ডায়াগ্রাম, খুবই সহজ একটা ডায়াগ্রাম, যা কিনা আমরা স্মার্ট আর্ট দ্বারা তৈরি করি। কি দ্বারা তৈরি করি আমরা? স্মার্ট আর্ট। আমরা স্মার্ট আর্টে চলে গেলে এখান থেকে আমরা যদি এইটাতে ক্লিক করি দেখতে পাবো যে ওইরকম একটা টেমপ্লেট অলরেডি দেওয়া আছে আমাদের হাতে। এখানেই জাস্ট বিভিন্ন নামগুলো পাল্টালেই, এখান থেকে নামগুলো পাল্টালেই সেগুলো চলে আসবে। এগুলো যদি কালারফুল করতে চান, কোন কালার বলেছে সেই কালারগুলো আমরা করে ফেলতে পারি।
চেঞ্জ থিমের মধ্যে এরকম কালার আছে। যদি আমরা স্পেসিফিকভাবে আলাদা করে কালার করতে চাই তাহলে ডাবল ক্লিক করে এটার জন্য আলাদা করে কালার করে ফেলতে পারবো আমরা। কোথায়? ফরম্যাট থেকে আমরা ওই ফিল কালারকে চেঞ্জ করে ফেলবো, যে কালারের কথা বলবো সেই কালারটা আমরা করে ফেলবো। যদি এরকম না আসে, এরকম কিছু একটা আসে, তাহলে এটাও কিন্তু একই জায়গাতেই আছেন, একই জায়গাতেই একইভাবে আছেন। আমরা ওটাই নিয়ে আমরা এরকমভাবে তৈরি করে ফেলতে পারবো। কি করব? এই পাশেই হচ্ছে মূলত আমাদের কাজ। আমরা যদি ডিলেট করি দুইটার, এইটার হচ্ছে আন্ডারে চলে যাবে কিছু একটা লেখা, আবার এটার আন্ডারে চলে যাবে। দেখেন এটার পাশে গেল, ট্যাব দিলাম, এটার আন্ডারে চলে গেল। মূলত ট্যাব এবং ব্যাক স্পেস ইন্টার, এই তিনটার মাধ্যমেই হচ্ছে এইভাবে তৈরি করা যায়, ট্যাব, ব্যাক স্পেস এবং ইন্টার। আমরা যদি এরকম আসে, অনেক সময় এটা ওপেন হয় না, সেখানে ক্লিক করলে ওপেন হয়ে যাবে। আমরা এর ইন্টার বাটন ক্লিক করলে নিচে এর সমমান পর্যায়ের একটা চলে আসলো, ট্যাব দিলে এর আন্ডারে চলে গেল। দেখেন এই লাইনে আছে কিন্তু তিনটা, বাট যদি আমি আরেকটা ট্যাব দিই, সরি, এর আন্ডারে কোনো কিছু নাই। সো এইটা আছেন, এর আন্ডারে আবার এইটা আছেন। সো এর আন্ডারে যদি একটা আনতে চাই, আমি নিয়ে নিতে পারবো এরকম। সো ট্যাব এবং ইন্টার। যদি আমাদের এরকম কিছু একটা আসে, এটাও কিন্তু একই জায়গাতে আছেন। কোথায় আছে সেটা? স্মার্ট আর্ট, এখান থেকে এই যেটা, এখানে আমরা যা যা লেখার সেগুলো লিখে ফেলবো। এই জায়গাতে এই অপশনটা আছেন এবং কালারফুল করে দেবো আমরা, তাহলে কিন্তু ওই রকমই চলে আসবে। এইটা আসতেছে অনেক বেশি, এটা আসতেছে হচ্ছেন আপনাকে কি করতে হবে? ওই স্মার্ট আর্ট থেকেই পিকচারে চলে যেতে হবে। পিকচার থেকে ওই রকম একটা দেখেন সিম্বল আছে, এইটাই। এখন এখানে ক্লিক করে আপনি বিভিন্ন পিকচার নিয়ে আসতে পারবেন। কোনটা কোন পিকচার সেটা আপনি বলে দেবেন, এখানে নিয়ে আসবেন, তারপর এখানে এটার অনুযায়ী নামটা মাঝখানে লিখে দেবেন, তাহলে হয়ে যাবে। তারপর এটার নাম এখানে লিখে দেবেন, এটার নাম এখানে লিখে দেবেন, এরকমই। এই হচ্ছেন শুধুমাত্র পিকচার ইনসার্ট করাটা। এরকম যদি কিছু একটা আসে, সিম্পল ডায়াগ্রাম, আরও সহজ। ইনসার্ট থেকে স্মার্ট আর্ট, এখানে রিলেশনশিপের মধ্যে এরকম একটা কিছু আছে। এখন জাস্ট ভেতরের নামগুলো আমি পাল্টে দেব এবং একই রকম ভাবে এরকম আছে আবার, এটাও কিন্তু একই জায়গাতে আছে। এইগুলো যে দেখাইলাম এখান থেকে কিন্তু যে কোনো একটা আসবে আপনার নিশ্চিত। রিলেশনশিপ মধ্যে এই যে গিয়ার আছেন, গিয়ারে আবার আলাদা আলাদা কালার তৈরি করতে বলে। গিয়ারটাকে ভিন্ন ভিন্ন কালার, মনে করে একটা অ্যাশ কালার করতে বলো, সো ডাবল ক্লিক করে ফরম্যাট থেকে এটাকে আমি অ্যাশ কালার করে ফেলবো। একটা অ্যাশ বলবে, আর একটা বলবে হচ্ছে আপনার অরেঞ্জ, আর একটা যে কোনো কালার। সো আমি কালার পরিবর্তন করতে পারি কিনা সেই বিষয়টা তারা একটু চেক করবেন। মাঝখানে এইটা আমাদের বাদ পড়ছিল, এইটা আসে অনেক সময়। এখানে যেটা বলা আছে এটাকে আপনাকে হুবহু তৈরি করতে হবে। তো এটা আমি যদি হুবহু তৈরি করতে যাই তাহলে আমাকে কি করতে হবে? জাস্ট শেপ দিয়ে আমরা তৈরি করব, লাইন নেব, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা লাইন শেপ নেব। সাতটা লাইন শেপ নিয়ে আমরা খুব সহজে ওরকমভাবে তৈরি করে ফেলতে পারবো। কন্ট্রোল
নিয়ে নিলাম যেন সবগুলোরই শেপ সমান হয়। পরে আমরা অ্যালাইনমেন্ট করতে পারবো। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাতটা আমাদের তাহলে কই সবগুলো সিলেক্ট করে ফরম্যাট শেপ থেকে আমরা কি করলাম, অ্যালাইনমেন্ট বাম পাশে সমান করে দিলাম, ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি, দেখেন সবগুলো সমান হয়ে গেছেন। আমরা গ্রুপ করে ফেলাম, তাহলে আমাদের মাঝের কাজটুকু শেষ। এখন কি করতে হবে আমাকে, এরপর কি করতে হবে, এক একটা টেক্সট বক্স নেবো, এখানে টেক্সট বক্স নিয়ে লিখে দিলে হয়ে যাবে। এই পাশে একটা দাগ আছে আর এগুলো হচ্ছে জাস্ট টেক্সট বক্স, এখানে একটা টেক্সট বক্স। এই পাশে একটা চার্ট আছে, সো এই চার্টটা আমরা তৈরি করে ফেলবো। সো এই মানগুলো আমার দেয়া থাকবে, এখানে যে মানগুলো আছেন সেই মানগুলো আমার কোশ্চেনে দেয়া থাকবে, সেই মানগুলো অনুযায়ী আমরা যে কোনো একটা চার্ট তৈরি করব। ওই মান অনুযায়ী আমরা চার্টটা তৈরি করে ফেলেই হয়ে যাবে। মনে করি যে এরকম কিছু মান আছে, মান অনুযায়ী আমি এই চার্টটা তৈরি করেছি, কিন্তু আপনাকে মান দেবে এইরকম, চার্ট দেবে অন্যরকম। তার মানে কলামের ডাটাকে রোতে নিতে হবে, রোর ডাটাকে কলামে নিতে হবে। আবার বলছি, আপনার জব শিটে মান দেবে হচ্ছেন এইরকম, ক্যাটাগরি বাম পাশে, সিরিজ উপরে, এইরকমভাবে আপনাকে এক্সেল ফাইলে সাজাতে হবে। সাজানোর পর এই যে চার্টটা তৈরি হয়েছেন, এই চার্টের মধ্যে আপনাকে যেটা করতে হবে, চার্ট ডিজাইন থেকে এডিট ডাটা নয়, সিলেক্ট ডাটাতে ক্লিক করে এই যেখান থেকে সুইচ করতে হবে আপনাকে, সুইচ রো অথবা কলাম। তাহলে এই ডাটাগুলো দেখেন পরিবর্তন হয়ে গেছেন। আপনার এক্সেল ফাইলে কিন্তু সেই ক্যাটাগরি ওই রকমই তো থাকবে, কিন্তু এখানে ডাটাগুলো চেঞ্জ হয়ে যাবে। এই কাজটা আপনাকে করতে বলবে। আপনি আসলে এই যেটা সিলেক্ট ডাটা, এটা পারেন কিনা সেই বিষয়টা তারা একটু চেক করবে, এবং এটা আসার সম্ভাবনা 99%। এটা দেখানো হয়ে গেছেন। এরকম একটা সেলস রিপোর্ট আসতে পারে, এরকম আসতে পারে, এরকম আসতে পারে। তার মানে এগুলো কিন্তু এক একটা চার্ট, এগুলো কিন্তু এইরকমই এক একটা চার্ট। সো চার্ট যদি হয়, আমরা যদি চার্ট থেকে পাই চার্ট, এগুলো হচ্ছে এক একটা পাই চার্ট, পাই চার্ট থেকে 3D পাই চার্ট, যে মানগুলো বলা থাকবে সেই মানগুলো বসালে ওইটার মতোই হুবহু হয়ে যাবে। আমাদের যেটা করার কথা তা হচ্ছে আমরা একটু বাইরে থেকে নিয়ে আসলেই ওটার মতো হয়ে যাবে, তাহলে ওইটার মতোই আমাদের একটা চার্ট তৈরি হয়ে যাবে। এরপরে এখান থেকে আমরা বিভিন্ন কিছু ডাটা লেভেলগুলো নিয়ে আসতে পারি, লেভেলগুলো কোথায় রাখবো আমরা ওইটা অনুযায়ী রাখতে পারি। মোর অপশনে গেলে আরও অনেক ধরনের অপশনগুলো এখানে চলে আসবে, পার্সেন্টেজ হিসেবে রাখতে পারি, সেটা যেন দাগ হয় সেটা অনুযায়ী আমরা বলে দিতে পারি। নতুন লাইন হবে, এটা আমরা এখানে বলে দিতে পারি। সিরিজের নামগুলো নিয়ে আসবো কিনা, এটা কোশ্চেনে যেমনটা বলা থাকবে ঠিক তেমনটাই আমরা এখান থেকে নিয়ে আসব। মাঝে থাকবে নাকি বাইরে থাকবে, কোথায় থাকবে সেটা আমরা এখান থেকে বলে দিতে পারি। এরকমই আমাদের কোশ্চেনে আসতে পারে। সো ওই জায়গাতেই আরেকটা চার্ট আছে, পাই চার্ট, এইটা চার্ট, আমাদের এই চার্টটাও চলে আসতে পারে। এই চার্টে দেখা যাবে যে তিনটা, এই পাশে একটা থাকবে। সো আমাদের এক্সেলে কিন্তু চারটা চলে আসছে, তার মানে এখান থেকে আমাদের একটা ডিলিট করতে হবে। যদি একটাকে আমরা ডিলিট করে দিই তাহলে আমাদের ওখানে যেমনটা ছিল ঠিক তেমনটাই হুবহু চলে আসবে। এই না, এটাও ওই যে একই রকম চার্ট নিয়ে আসলে হয়ে যাবে। এইটা চলে আসতে পারে, কারণ এটা সবচেয়ে বেশি আসছে এখন। কি করব তাহলে এটা আমরা
আমরা যেটা করব তা হচ্ছে না, আগে একটা টারবাইনের পিলার তৈরি করব। টারবাইনের একটা পিলার তৈরি করব, তারপর আমরা টারবাইন তৈরি করব। টারবাইনের জন্য আমাদের নিচে স্টার আছে, নর্মালি আমরা 5টা স্টার নিয়ে কাজ করি, 5 স্টার। যেহেতু মোটা হয়ে গেছে, এখান থেকে আমরা একটু চিকন করে দিলেই স্টারটা ঠিকঠাক মতো কাজ করে। স্টারটা বড় হয়ে গেছে বেশি। এটাকে যদি আমরা এখন অ্যানিমেশন দেই, অ্যানিমেশন থেকে কোন অ্যানিমেশন দেব? স্পিন অ্যানিমেশন আছে, স্পিন অ্যানিমেশন, তাহলে এটা ঘুরতে থাকবে। তাদের যে কথা তা হচ্ছে না, এখানে আমরা অ্যানিমেশন দেব ঠিকই, এই অ্যানিমেশনটা যেন এই স্লাইড আসার সাথে সাথে এটা ঘুরতে থাকে। এই স্লাইড আসার সাথে সাথে এটা ঘুরতে থাকে এবং যে পর্যন্ত আমি নেক্সট ক্লিক না করব সে পর্যন্ত এটা ঘুরবেই, আনটিল নেক্সট ক্লিক। তাহলে আমাকে কি করতে হবে? অ্যানিমেশন পেন থেকে আমাকে এই পাশ থেকে টাইমিং সেট করে দিতে হবে। টাইমিং থেকে আমরা বলে দেব যে অন ক্লিক জায়গাতে আমরা উইথ প্রিভিয়াস, আগের সাথে সাথে চালু হবে এবং কতক্ষণ রিপিট হবে আনটিল নেক্সট ক্লিক। তাহলে এটা কন্টিনিউয়াসলি এটা ঘুরতেই থাকবে। এইটাকে আমরা যদি আরো 2টা কপি করি, তাহলে কি হবে? এই পাশে নিয়ে আসলাম, এই পাশে নিয়ে আসলো। তাদের কথা হচ্ছে 2টা একদিকে ঘুরবে, একটা অন্য দিকে ঘুরবে। একটাকে ইফেক্ট অপশন থেকে কাউন্টার ক্লকওয়াইজ। কোশ্চেন হতে পারে যে আমরা কাউন্টার ক্লকওয়াইজ বাদ দিয়ে অন্য কিছু কি আছে? না, এখানে কাউন্টার ক্লকওয়াইজ করতে হবে। এছাড়া আপনাকে বলবো যে শুধুমাত্র এই স্লাইডটা শো করে দেখান। আপনি তখন যদি এখানে এটা ক্লিক করেন তাহলে কিন্তু আপনার স্লাইড একদম শুরু থেকে চলে আসবে। সো ওইটা ক্লিক না করে আমরা এখান থেকে ওপেন করব, এখান থেকে। তাহলে এই স্লাইডটাই ওপেন হয়ে যাবে এবং 2টা একদিকে, একটা অন্যদিকে ঘুরতেছে। যদি যদি এই যে পা আছেন 5টা বা 5টা পাখা আছে, সেই 5টা পাখা বাদ দিয়ে 3টা পাখা তৈরি করতে বলে, তাহলে 3টা পাখা দেখে আমাদের আছে কিনা? এখানে আমাদের এখানে 4টা পাখা আছেন। কটা পাখা আছে আমাদের? 4টা পাখা আছে। সো তাহলে আমরা 4টা পাখা থাকলে 4টা পাখা তো আমরা নিয়ে নিতেই পারি। যদি 3টা পাখা থাকে, এটাকে আমরা রাইট বাটনে ক্লিক করে এডিট পয়েন্ট আছে আমাদের, এডিট পয়েন্ট, তাহলে এখান থেকে আমি এটাকে ছোট করে একটা পাখাকে বাদ দিয়ে দেব। তাহলে কিন্তু এখানে আমার 3টা পাখা, 3টা পাখা কি আসলে ভালো দেখা যাচ্ছে এরকম ভাবে? না। 3টা পাখা যদি হয় তাহলে আমাকে এই পাশ থেকে পাখাগুলোকে রিঅর্গানাইজ করে দিতে হবে। তাহলে না 3টা পাখা সমান অ্যাঙ্গেলে হয়েছে, ঠিক না? তখন আমরা এটাকে করতে পারবো। আপনি এডিট পয়েন্ট করতে পারেন কিনা সেইটা একটা দেখার বিষয়। বুঝতে পেরেছি? হ্যাঁ, বুঝতে পারছি। আমরা হচ্ছে এটা অ্যানিমেশন থেকে স্পেন অ্যানিমেশন। এইরকমই আরেকটা আছে হচ্ছেন আমরা শেপ থেকে এরকম বৃত্ত নিয়ে আসবো আমরা। ফিল কালারকে নো ফিল করে দিলাম। আমাদের মূলত তৈরি করতে হবে হচ্ছে এইটা, এটা তৈরি করবো আমরা, যেখানে এই বলগুলো এটার চারপাশ দিয়ে ঘুরবে। আমরা অলরেডি এটা তৈরি করে ফেলেছি। এখন আমরা ওই বলগুলো তৈরি করব। সবই কিন্তু আসলে শেপ দ্বারাই, শেপের বাইরে কিন্তু কোনো কিছু নাই। এই শেপটা ঘুরতে থাকবে এর চারপাশ দিয়ে, তো তার মানে আমাকে এখানে একটা অ্যানিমেশন দিতে হবে।
কোন অ্যানিমেশন দেব আমরা? আমরা দেব হচ্ছেন একদম এই যে শেপ অ্যানিমেশন। মোশন পাথের মধ্যে শেপ অ্যানিমেশন আছে। দেখেন এটুকু দিলে পরে এইটুকু ঘুরলো। কতটুকু ঘুরেছে? যদি আমরা খেয়াল করি এইটুকু ঘুরেছে। এইটুকু ঘোরার কারণ হচ্ছেন এটা দেখো যে একটা দাগ আসছেন। এই দাগটা যতটুকু জায়গার মধ্যে আছে ততটুকু জায়গায় ঘুরেছে। তার মানে এই দাগটা যদি আমি টেনে ধরে আমার দাগের উপর নিয়ে যাই তাহলেই ও আমার দাগের উপর দিয়ে ঘুরবে। দেখি তো এখন কেমন হলো। দেখেন আমার দাগের উপর দিয়ে ঘুরতেছে এখন। তার মানে আমাকে এখন সে কথা শুনেছে। সো ওরা আসলে ভালোভাবে কথা শুনতে চায় না, ঘাড় ধরে নিয়ে আসলে ঠিকই শোনে। তো আমরা ঘাড় ধরে নিয়ে এটার উপর দিয়ে বসিয়ে দিছি। আমরা আবার অ্যানিমেশন দেই। এই অ্যানিমেশনের মধ্যে আমরা আবার সেই শেপ অ্যানিমেশনটা আবার আমরা এটাকেও আমরা আমাদের যে দাগ আছেন সেটার উপর দিয়ে নিয়ে গেলাম। ওকে, দেখি তো কেমন হলো এখন একটু। এইটা চললো, তারপর আবার এটা চললো। তাদের কথা হচ্ছে দুইটা একসাথে চলবে এবং একটা একদিকে ঘুরবে আর একটা আরেক দিকে ঘুরবে। সো তাহলে প্রথমটাতে আমরা কাজ করে আসি। প্রথমটাতে আমরা টাইমিং দিলাম, টাইমিংয়ে উইথ প্রিভিয়াস করলাম এবং রিপিট আনটিল নেক্সট ক্লিক আমরা যেটা করেছিলাম আগে। পরবর্তী ক্লিক করার আগ পর্যন্ত এটা চলতেই থাকবে। পরেরটাতেও আমরা ওই কাজটুকু আগে করে আসি যে একই সাথে আগে ঘুরবে উইথ প্রিভিয়াস এবং আনটিল নেক্সট ক্লিক। এবং এইটা যেহেতু আবার উল্টা দিকে ঘুরবে তাই আমাকে ইফেক্ট অপশন থেকে আমরা কাউন্টার ক্লকওয়াইজ করেছিলাম আগের বার, বাট এখন কিন্তু কাউন্টার ক্লকওয়াইজ নাই। তাহলে কি করতে হবে আমাকে? একদম নিচে যা গেলে দেখবো যে রিভার্স পাথ ডিরেকশন আছেন। রিভার্স পাথ ডিরেকশন। দেখে তো কেমন হলো এখন আমাদের স্লাইডটা। এই দেখেন একটা একদিকে ঘুরছে আর একটা ভিন্ন দিকে ঘুরছে এবং যে পর্যন্ত আমি নেক্সট ক্লিক না করবো সেই পর্যন্ত এটা ঘুরতেই থাকবে। এই হচ্ছে আমাদের এইটা। সো এইরকম যদি আরেকটা আসে এরকমভাবে যে সূর্য আছেন, সরি পৃথিবী আছেন, সূর্য আছে, এর চারদিক দিয়ে ঘুরবে। এখন সূর্য পৃথিবী এগুলো আমি কোথায় পাবো? এগুলো কিন্তু আপনার কম্পিউটারে আছে অলরেডি। ইনসার্ট থেকে আপনি যদি 3D মডেলস নেন, 3D মডেলস এখানে আপনি লিখে দিলেন আর্থ। আপনার ইন্টারনেট থাকলে তবে আপনি এইগুলো অটোমেটিকলি ডাউনলোড করতে পারবেন। এগুলো হচ্ছে 3D মডেল। আবার আপনি আরেকটা নিলেন 3D মডেল। কি নেব এখন আমরা? সান। এইটা নিয়েছিলাম। আমরা ছোট করে দিয়েছি। এইট চারদিকে ঘোরানোর জন্য তো আমরা জানি অ্যানিমেশন দিতে হয় আমাদের। অ্যানিমেশন কোন অ্যানিমেশন জন্য দিয়েছিলাম আমরা? নিচে থেকে শেপ অ্যানিমেশন। এইটুকুর মধ্যে দিয়ে ঘুরছে, এটাকে আমরা টেনে ধরে আমাদের যে দিক দিয়ে দরকার সেই পাশে আবার নিয়ে যাব, ঠিক না? তাহলেও ঠিকঠাক মতো এর পৃষ্ঠতলে ঘুরতে থাকবে এবং এখান থেকে আমরা আগের বারের মতোই টাইমিং উইথ প্রিভিয়াস এবং আনটিল নেক্সট ক্লিক করে দিলে এ একটানা ঘুরতেই থাকবে। এরকম না আসে যদি আমার এইরকম আসে, তাহলে এরকম যদি আসে তাহলে কি করব আমরা? আমরা তো ওরকম আগে বানাতে হবে আমাকে। ইনসার্ট থেকে শেপ দিয়ে আমরা ওরকম একটা সিঁড়ি বানাবো। এগুলোতে আমরা সিঁড়ি বানিয়ে ফেলতে পারি।
এটা কপি করলাম, আবার কপি করলাম, তাহলে কিন্তু আমাদের সিঁড়ি হয়ে গেল। এখন কিছু একটা অবজেক্ট নিয়ে আসতে হবে, লাফিয়ে লাফিয়ে এখানে চলে আসবে। সো আমি একটা মানুষের ছবি নিয়ে আসলাম বা একটা ইমোজি নিয়ে আসলাম, এখানে লাফিয়ে লাফিয়ে এই পাশে নামবে। তার মানে এখানে একটা অ্যানিমেশন দিতে হবে। অ্যানিমেশনটা আমরা কোন অ্যানিমেশন দেব? ওরকম অ্যানিমেশন আসলে এখানে নাই, আমরা কাস্টম পাথ অ্যানিমেশন দেবো। কাস্টম আমি যে যা যা করবো সেটা দেখেন, ওটা ক্লিক করা মাত্র আমাকে একটা প্লাস চিহ্ন চলে আসছে। এখন আমি এটা মাউস চেপে ধরে এখানে নিয়ে আসলাম, আবার লাফ দিয়ে এখানে নিয়ে আসলাম, আবার লাফ দিয়ে এখানে নিয়ে আসলাম, এবং এটাকে আমি মাউসটা ছেড়ে দেবো এবং একটা স্কেপ বাটন চাপবো। স্কেপ মানে ছোট কমান্ড বাতিল করার জন্য যেটা, দেখেন লাফিয়ে লাফিয়ে একটা চলে আসছেন। এটা কিন্তু যেখানে যেখানে মাউস নিয়েছিলাম সেখানে এটা চলে আসছে, লাফিয়ে লাফিয়ে চলে আসবে। সো এটা যদি হয়ে যায় তাহলে আপনাকে একটা ভিডিও ইনসার্ট করতে বলবে, এখানে ভিডিও ইনসার্ট করতে বলবে। সো ভিডিও ইনসার্ট করতে গেলে আপনি ভিডিও পাবেন কোথায়? ভিডিও তো আপনার কাছে নাই, বাইরের কোনো অবজেক্টও আসলে নিয়ে আসা যাবে না। তাই আমরা এই যে স্লাইডটা তৈরি করেছি, যে কটা স্লাইড তৈরি করেছি, এইটা এখান থেকে আমরা একটা ভিডিও তৈরি করব। সো আমরা ফাইল থেকে এটাকে আমরা যদি সেভ করি, সেভ করার সময় আমরা কোন ফরম্যাটে সেভ করব? আমরা সিম্পল আমরা হচ্ছেন এখান থেকে আমরা MP4 আছে আমাদের, MPG MP4। তাহলে আমাদের এই স্লাইডটাই ভিডিও আকারে সেভ হয়ে যায়। দেখেন ভিডিও হচ্ছে অলরেডি, যেহেতু আমার অনেকগুলো স্লাইড, 29-30টা স্লাইড। সো এই জন্য একটু টাইম লাগছে, বাট আপনার যেহেতু 8টা স্লাইড থাকবে বা 7টা স্লাইড থাকবে, আরও কম সময়ের ভিতরে হয়ে যাবে। অলরেডি ভিডিওটা সেভ হয়ে গেছেন। So আমি তাহলে ইনসার্ট থেকে ভিডিও ইনসার্ট করি, ইনসার্ট থেকে আমরা ভিডিও ইনসার্ট করব। এই দেখেন ভিডিওটা চলে আসছেন, এটা আমাদের ভিডিও। এই ভিডিওতে তারা যেটা বলবে যে ট্রিম করতে হবে ভিডিও, ভিডিও প্লেব্যাক থেকে ভিডিও প্লেব্যাক থেকে ট্রিম ভিডিও। তার মানে যতটুকু ভিডিও আছে ততটুকু ভিডিওকে আবার 50% করতে হবে, অর্ধেক করতে হবে, ভিডিওকে অর্ধেক করে ফেলতে হবে, ট্রিম করতে হবে মূলত। তাহলে আমাদের ভিডিওটাও তৈরি করাটা হয়ে গেল। এরপরে আছে হচ্ছেন বেশ কিছু হাইপার লিঙ্কের কাজ, এখন আর আসে না, স্ক্রিনশটের কাজ আসে না, থ্যাংক ইউ লেখা আসে। সো যদি হাইপার লিঙ্কটা চলে আসে তারপর একটু দেখিয়ে দেওয়াটা ভালো। হাইপার লিঙ্কে আমাদের যে কোনো কিছু লেখাকে আমরা হাইপার লিঙ্ক করতে পারি। মনে করি লেখা আছে যে MS ওয়ার্ড, এখানে ক্লিক করলেই অন্য কোনো একটা ফাইল ওপেন হবে, তার মানে এটাকে আমাকে হাইপার লিঙ্ক করতে হবে। সো আমরা ইনসার্ট থেকে লিঙ্কে যাব, লিঙ্কে এই যে লিঙ্ক, এটাই হচ্ছে হাইপার লিঙ্ক। তাহলে আমাদের ইনসার্ট হাইপার লিঙ্ক চলে আসছেন। এখন আমাদের এই যে ব্রাউজ থেকে আমরা আমাদের যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো দেখিয়ে দিলেই আমাদের ওই ফাইলগুলো ওপেন হয়ে যাবে। সো আছে আমাদের ফাইল,
অফিস ফাইল তো না, আমরা হচ্ছে অল ফাইলে যাই। দেখেন এখন যদি আমি এখানে হচ্ছেন শিফট ধরে আমি এখানে ক্লিক করলে কই এখানে অলরেডি আমাদের চলে আসছেন। দেখেন এখানে মাউস পয়েন্টার নিয়ে গেলে কিন্তু যে লিঙ্ক আছে কিনা সেটা দেখা যায়। এখান থেকে যেখানে একটা ক্লিক করলেই আমার ওই ফাইলটা ওপেন হয়ে যাবে। কোথায় এই ফাইলটা ওপেন হয়ে গেছে। সো এটাই হচ্ছেন হাইপার লিঙ্ক। সো এখান থেকে আমি আরও অন্যান্য কিছু হাইপারলিঙ্ক করতে পারে যদি বলা হয় যে এখানে ক্লিক করলে অন্য কোনো স্লাইড ওপেন হবে, তাহলে আমরা মনে করি যে আমাকে কোনো একটা স্লাইডের সাথে লিঙ্ক তৈরি করতে বলছে। এখানে লেখা আছে যে গো টু স্লাইড নাম্বার 4। এইটার মধ্যে আমরা একটা লিঙ্ক তৈরি করব। ইনসার্ট থেকে লিঙ্ক, এখান থেকে তো আগে তৈরি করেছিলাম বাইরের কোনো ফাইল, এখন তো আমাকে এই স্লাইডের ভেতরে স্লাইড নাম্বার 4 আনতে হবে। আমরা বুক মার্কে চলে যাব। সবগুলো স্লাইড চলে আসছে এখানে। এখান থেকে আমরা ওকে করে দিলেই এখন যদি আমরা এখানে ক্লিক করি 4 নাম্বার স্লাইড ওপেন হয়ে যাবে। দেখে তো হয় কি না? দেখেন এখানে ক্লিক করলাম, 4 নাম্বার স্লাইড আমাদের এটা ছিল। তেমন আমাদের কিন্তু আলাদা এইটার ভিতরে কোনো কিছু লিঙ্ক করতে পারি, বাইরের কোনো কিছু আমরা লিঙ্ক করতে পারি। যদি আমাকে যে এরকম অ্যাকশন বাটন তৈরি করতে বলে, অ্যাকশন বাটন একই কথা। সো শেপ থেকে এই বাটনগুলো আমরা নিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। আমরা শেপ ইফেক্ট থেকে এটা যেন বাটন বাটন দেখা যায়, তাই এরকম বাটন নিয়ে নেব এবং এটাতে ক্লিক করলে নেক্সট স্লাইডে চলে আসবে, এটাতে ক্লিক করলে নেক্সট স্লাইড, আগের স্লাইড চলে আসবে। সেম জাস্ট আমরা লিঙ্ক থেকে বুকমার্ক থেকে আমরা আগের স্লাইডটা দেখিয়ে দেবো। তাহলে এটা 22 নম্বর স্লাইড, আমরা এখানে 21 নম্বর স্লাইডটা দেখিয়ে দেবো। তাহলে ক্লিক করলে 21 নম্বর স্লাইড আসবে। এটা পরের স্লাইড দেখিয়ে দিলে হয়ে যাবে। আমাদের লাস্টের পেজে হচ্ছে একটা থ্যাংক ইউ লিখতে হবে। থ্যাংক ইউ তারা বলেই দেবে যে এটা এক্সেপ্ট এই কালার। সো কালারটা যেন অবশ্যই আমরা মেনটেন করি। তারা বলেই দেবে যে এক্সেপ্ট ব্ল্যাক কালার বা এক্সেপ্ট রেড কালার, এক্সেপ্ট হচ্ছেন হোয়াইট কালার। সো ওই কালারটা যেন আমরা একটু খেয়াল করি, ওই কালারটা বাদ দিয়ে অন্য যে কোনো কালার দিলেই হবে। এই স্লাইডগুলো তৈরি করার পর তাদের কথা হচ্ছে স্লাইডগুলো অটোমেটিকলি আসবে। তার মানে আমাকে এখানে একটা ট্রানজিশন দিতে হবে। কোন ট্রানজিশন? আমরা র্যান্ডম ট্রানজিশন দিতে পারি। যদি ট্রানজিশনের নাম বলা না থাকে তাহলে আমরা র্যান্ডম ট্রানজিশন দেব এবং অন মাউস ক্লিকের টিকমার্কটা উঠিয়ে দিয়ে এখান থেকে আমরা 2 সেকেন্ড করে দেব এবং অ্যাপ্লাই টু অল, কারণ 2 সেকেন্ড পর পর যেন সবগুলো স্লাইড অটোমেটিকলি চলে আসে। এটা আমরা করব। অন মাউস ক্লিকের টিকমার্ক উঠিয়ে দিয়ে আমরা 2 সেকেন্ড দিয়ে অ্যাপ্লাই টু অল দিলেই এই একই ট্রানজিশন সবগুলোতেই দেখা যাবে। এই স্লাইডটা আমি আগে সেভ করে নেই। স্লাইডটা সেভ করার পর যেটা করতে হবে, এই স্লাইডটা আবার হ্যান্ড আউটে সেভ করতে হবে। কিসে সেভ করতে হবে? হ্যান্ড আউট। এটা থাকুক। হ্যান্ড আউট আছে কোথায়? ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে যে ক্রিয়েট হ্যান্ড আউট, এটা কিন্তু আপনাকে সেভ করে রাখতে হবে ওই ফাইলের মধ্যেই। কি হবে? একটা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল ওপেন হয়ে যাবে। মাইক্রোসফট ওয়ার্ড ফাইল ওপেন হবে। এই ওয়ার্ড ফাইলে আপনার ওই স্লাইডগুলো অটোমেটিকলি আসবে।
দেখেন আমাদের যেহেতু স্লাইড বেশি তাই তো একটু বেশি সময় লাগছে, সবগুলো স্লাইড এখানে চলে আসছে না, এটাকে আমরা সেভ করে রাখবো। এটাই হচ্ছে আমাদের হ্যান্ড আউট। সো এটা সেভ করে রাখলে হয়ে যাবে। আমি এটাকে কেটে দিচ্ছি। আমাদের এই স্লাইডটাকে সেভ করে ফেলবো। তাদের কথা হচ্ছে স্লাইড শর্টার ভিউ। দেখেন স্লাইড শর্টার ভিউতে ক্লিক করতে সবগুলো স্লাইড একসাথে দেখা গেছে। এটা আমাদের সংক্ষিপ্ত প্রশ্নতে আসে, স্লাইড শর্টার ভিউয়ের কাজ কি। আমরা এই স্লাইড শো মোডে যাব। স্লাইড শো মোডে গেলে এটার শর্টকাট কি, কাস্টম স্লাইডের শর্টকাট কি। আমরা জানি যে F5 প্রেস করলে আমাকে স্লাইড শো হয় এবং সেটা প্রথম স্লাইড থাকে, কিন্তু শিফট ধরে যদি আমরা F5 প্রেস করি তাহলে কারেন্ট স্লাইড থেকেই স্লাইড শো হয়। শিফট F5। সো F5 এবং শিফট F5 এটা যেন আমাদের মাথায় থাকে। এই হচ্ছে আমাদের টোটাল মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। কোনো কনফিউশন আছে কিনা? এই কয়েকটা আমাদের না ইয়েতে ছিল। স্যার, মোটামুটি 29টা স্লাইড আছে, এই 29টা স্লাইড থেকেই স্লাইড আসবে। 29টা স্লাইড থেকেই স্লাইড আসে আর কি। হ্যালো, বুঝিনি। আচ্ছা, ওকে। সো এই যে স্লাইডটা আমরা তৈরি করেছি এটাকে আবার পিডিএফেও সেভ করতে বলবে, আমরা একইভাবে পিডিএফে সেভ করে ফেলবো, তাহলেই হয়ে যাবে। সো পাওয়ার পয়েন্ট থেকে মোটামুটি এগুলোই আসেন, এটা বেশি কিছু আসে না। আরেকটা জিনিস আসতে পারে, তা হচ্ছেন আমি যদি নতুন একটা জিনিস দেখি, যে লেখাগুলো মনে করে লেখা যায় পেন্সিল বক্স ট্রেনিং। এই লেখাকে অ্যানিমেশন দিতে হবে। এই লেখাকে অ্যানিমেশন দিতে হবে যেন প্রত্যেকটা ক্যারেক্টার আলাদা আলাদাভাবে অ্যানিমেশন হয়। প্রত্যেকটা ক্যারেক্টার যেন আলাদা আলাদাভাবে অ্যানিমেশন হয়। সো আমাদেরকে অ্যানিমেশন, ওরকম অনেক অ্যানিমেশনে আছেন যা কিনা একটু বেশি হয়। সো আমরা যদি এখান থেকে কোন ওয়েব অ্যানিমেশন দিই, তাহলে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা করে হয়ে গেল। এবং এটাকে আমরা এই যে লাল কালারটাকে একটু আমরা বড় করে দিলাম, ফলে যেটা হলো যে অ্যানিমেশনটা আরো বেশি বড় বড় হয়ে গেছেন। প্রত্যেকটা ক্যারেক্টারেই আলাদা আলাদা অ্যানিমেশন হয়ে গেছেন, ঠিক না? এটা কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টারই আলাদা আলাদা অ্যানিমেশন। সো এটা যেন আমরা দিতে পারি, এটাও কিন্তু পরীক্ষায় আসে। সো এতটুকুই যদি আমরা প্র্যাকটিস করি তাহলে মোটামুটি কাজ হয়ে যাবে, আর এর বাইরে তেমন কিছু আসে না। সো মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অনলাইন পার্ট, এই 4টা বিষয় মূলত আসেন। অ্যাসেসর হিসেবে যিনি আসবেন এখনো পর্যন্ত অ্যাপ্রুভ হয়নি মনে হয়। হলে দাঁড়ান আমি দেখছি এখন আবার। যেই আসুক না কেন মোটামুটি আমাদের পরিচিতই হবেন। আশা করি তেমন কোনো সমস্যা হবে না। না, এখনো অ্যাপ্রুভ হয়নি। আশা করি তেমন কোনো সমস্যা হবে না। সো আমরা হচ্ছেন একদম চলে আসবো 9টা বাজার আগেই। আমি অ্যাড্রেসটা পাঠিয়ে দিচ্ছি যেন সহজে চলে আসতে পারি। ওকে, বলেন আর কোনো কনফিউশন আছে কিনা বিক্রম ভাই? না স্যার, আপাতত নাই। সো তাহলে এগুলো আমরা একটু প্র্যাকটিস করি ভালোভাবে প্র্যাকটিস করে তারপরে করে থাকি, হ্যাঁ। আর যদি প্র্যাকটিস করে যদি কোনো প্রকার কনফিউশন বাজে সরাসরি কিন্তু আমাকে নক করতে পারবেন, হ্যাঁ, যে কোনো আচ্ছা সময় স্যার। আপনাকে নক করতে পারবেন।
সো তাহলে আজকের মতো এই পর্যন্তই, আমি ভিডিও ক্লোজ করে দিচ্ছি।